দুজন তো দুই জিনিস। একজন রাষ্ট্রপতি ছিলেন, সদ্য বিদায় নিলেন, আরেকজন জামায়াতের এমপি, স্বঘোষিত বীর মুক্তিযোদ্ধা। কাজেই দুজনের সঙ্গে দুজনকে এক পাল্লায় একইভাবে মাপা যাবে না। একজন যেমন রাষ্ট্রপতি যিনি আছেন, উনি তো দেখলাম ওই কালকে দেখলাম একটা টেলিভিশনে নিজেকে বললেন যে আমি আমাকে নিয়ে প্রাউড এবং আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা কাজ করেছি। এই কাজগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল, কারণ একটা সরকার চলে গেছে, চলে যাওয়ার পর সাংবিধানিকভাবে ওনার দায়িত্বগুলো উনি পালন করেছেন। অনেকগুলি কাজ তো উনিই করেছেন। যে অন্তর্বর্তীকালীন সরকার যে আসলে একটা গঠন করা যায়, এটা যে সুপ্রিম কোর্টের কাছ থেকে 106 উনি যে একটা মতামত চেয়েছেন, এটা তো উনিই চেয়েছেন এবং তার মতামত পাওয়ার প্রেক্ষিতে তাদেরকে শপথ পড়িয়েছেন। আমি যদি এভাবে ধরি তাহলে তো উনি অবশ্যই নিজেকে নিয়ে প্রাউড হতে পারেন। একে নির্বাচনের সময়, নির্বাচনের আগে ওনাকে নিয়ে অনেক বিতর্ক ছিল, অনেকে তাকে তার পদত্যাগ চেয়েছিল, কিন্তু উনি দৃঢ়ভাবে ছিলেন সেখানে এবং নির্বাচন অনুষ্ঠান হতে দিয়েছেন এবং নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে ওনার যা ভূমিকা সেটা পালন করেছেন। নির্বাচন হয়েছে এবং নির্বাচনের পর উনি যে সরকার নির্বাচিত হয়েছে তাদের অনুগত হিসাবে কাজ করেছেন 5 মাস। তো এগুলো সব মিলিয়ে ধরলে ওনার যে ভূমিকা যেটা ছিল সেটা উনি যথাযথভাবে পালন করতে পেরেছেন বলে। 3 বছর 2 মাসের কার্যকালকে আপনি তাহলে একটা ঘটনা বহুলেই বলবেন। অবশ্যই বাংলাদেশ ইতিহাসে এরকম তো নাই যে একজন লোক তিন ধরনের সরকারের সঙ্গে কাজ করা এবং 3টা সরকারকে শপথ পড়ানো। 2024-এ উনি আওয়ামী লীগ সরকারকে শপথ পড়িয়েছেন, 2024-এই আবার উনি ইউনূস সরকারকে শপথ পড়িয়েছেন, আবার 2026-এ এসে বিএনপি সরকারকে শপথ পড়িয়েছেন। বাংলাদেশ ইতিহাসে এরকম রাষ্ট্রপতি আপনার দ্বিতীয়টা দেখাতে পারবেন না, যা নাকি তিনটা সরকারকে শপথ পড়িয়েছেন। তো সেই বিবেচনায় উনার তো অন্যরকম ব্যাপার। কাজে আপনি ওনার সঙ্গে গাজী নজরুলের ব্যাপারটা একসঙ্গে আমরা না নাই ভালো। গাজী নজরুল একটু পরে আলাপ করি, ওনার সঙ্গে আলাপ করি। আমরা তাহলে বিদায়ী রাষ্ট্রপতিকে নিয়ে এই কথা বলি। জি জি, আপনি বলেছেন। হ্যাঁ, কামাল ভাই যেখানে শেষ করলেন সেখান থেকে আমি শুরু করি। ডেফিনেটলি একটা আপনার গুরুত্বপূর্ণ এক্সেপশনাল টাইমে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ দায়িত্ব পালন করেছেন, যার ডাকনাম চুপ্পু হিসাবে উনি পরিচিত, শাহাবুদ্দিন চুপ্পু হিসাবে পরিচিত। এবং উনি এক্সেপশন নানা অর্থেই 3টা সরকারকে শপথ পড়ানো এবং উনাকে নিয়ে যে বিতর্ক, সেই বিতর্কটা থাকা স্বাভাবিক। সেই বিতর্কের 2টা দিক, একটা হলো উনার পলিটিক্যাল পজিশন, আরেকটা হলো উনি যে ভূমিকা পালন করেছেন সেই ভূমিকার ব্যাপারে সমস্ত রাজনৈতিক দলগুলোর আপনার কি বলবো যে সন্তুষ্টি উনি অর্জন করতে পারেন নাই। সেটা না পারাটা অস্বাভাবিক না। সেটা হলো ওনাকে মনে করা হয়তো সাবেক আওয়ামী লীগ যুবলীগ কর্মী হিসাবে ওনাকে রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া হয়েছিল এবং শেখ হাসিনার আমলে আপনার ধরেন যে এমন এমন লোকদেরকে যত দিন গেছে তত হইল আপনার এটা আপনার কি বলবো যে এই মোরাদ মার্কা এবং অযোগ্য লোকদেরকে, অযোগ্যতার তো একটা লেভেল আছে, মানে খারাপ তরদেরকে ডে বাই ডে আপনার এম্পাওয়ার করা হয়েছে। তারই প্রক্রিয়া হিসাবে শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি করা হয়েছে, যেটাতে আওয়ামী লীগের লোকজন বিস্মিত হয়েছিল। ওই সময় যারা আওয়ামী লীগের পলিটিশিয়ান তারাও অবাক হয়েছিল। তো যাই হোক, তারপরে গণ-অভ্যুত্থানের পরে তার দুর্বৃত্ত তাকে আওয়ামী দূষর হিসাবে চিহ্নিত করে যারা রাজনীতি করে তারা রাজনৈতিকভাবে মনে করলো যেহেতু আওয়ামী লীগের এই আপনার লোক হিসাবে বা যুবলীগের সাবেক যুবলীগের নেতা হিসাবে বা ছাত্রলীগের নেতা হিসাবে উনি রাষ্ট্রপতি হয়েছেন, ফলে আওয়ামী লীগের অপতন এবং বিচারের দাবির সাথে সাথে ওনারও যেহেতু হাতের কাছে আছে, ওনার বিচারটা দিয়ে শুরু হবে না কেন? তো কিন্তু ব্যাপারটা হলো যে, এবং তখন যেহেতু যে সংবিধানটা ছিল সংবিধান অব্যাহত ছিল এবং আমাদের এখানে দেখবেন যে 1/11-এর সময় ইভেন সংবিধান স্থগিত ছিল। এই যে এত বড় একটা গণ-অভ্যুত্থান হইলে গণ-অভ্যুত্থানের সময় কিন্তু সংবিধান স্থগিত ছিল না। একদিনের জন্য দেশ অসাংবিধানিক পন্থায় চলেনি, সরকার ছিল না 3 দিন, কিন্তু অসাংবিধানিক অবস্থায় বাংলাদেশ পড়েনি। যেহেতু সংবিধান এখানে ছিল, সংবিধান ওয়াজ দেয়ার, ফলে রাষ্ট্রপতির ভূমিকাটা তখন আওয়ামী লীগের নেত্রীর বা নেতার ভূমিকার থেকে, নেতৃস্থানীয় ভূমিকার থেকে একটা সাংবিধানিক রোলে পরিণত হয়েছে, একটা প্রাতিষ্ঠানিক রোলে পরিণত হয়েছে। ফলে যখন উনি সংবিধানের আলোকে ভূমিকা পালন করা শুরু করলেন এবং গণ-অভ্যুত্থানের পরের যে স্টেপগুলো নিলেন, যেটা কামাল ভাই আলোচনা করলেন, সেই স্টেপগুলোর ক্ষেত্রে উনি বেসিক্যালি আর আওয়ামী লীগের নেতা হিসেবে ভূমিকা পালন করেন নাই। উনি ভূমিকা পালন করেছেন সংবিধানের অভিভাবক হিসাবে, সাংবিধানিক ব্যক্তিত্ব হিসাবে। এইবার যে যারা সাংবিধানিক ধারাবাহিকতার রাজনীতি করে, গণতান্ত্রিক রাজনীতি করে, লাইক বিএনপি, তারা
চুপ্পুকে যে ওই সময় অপসারণের বিরুদ্ধে ছিল, এটা এমন না যে চুপ্পু যুবলীগ ছাত্রলীগের ক্যাডার, তারপরে শেখ হাসিনা তার রাষ্ট্রপতি বানাইছে, যুবদল বা যুবলীগ বা ছাত্র লীগের ক্যাডার হিসাবে তাকে রাখা দেওয়ার জন্য আন্দোলন করছে বিএনপি বা পক্ষে ছিল। নো, সাংবিধানিক প্রতিষ্ঠানের একজন বাহক হিসাবে, একজন প্রতিষ্ঠান হিসাবে, ব্যক্তি চুপ্পুর পক্ষে বিএনপি কখনো দাঁড়ায় নাই। বিএনপি দাঁড়িয়েছিল সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক ভূমিকার পক্ষে। সেই প্রাতিষ্ঠানিক ভূমিকার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া ছিল, যেহেতু সংবিধান সংশোধন এবং নির্বাচন, প্রথম কথা হলো নির্বাচন, স্ট্যাবিলিটি নির্বাচন এবং সংবিধান সংস্কার বা সংশোধনের আয়োজন শুরু করা। যখন এগুলো হবে, আমি তখনই মন্তব্য করেছিলাম, যখন এই জিনিসগুলো শুরু হবে তখন রাষ্ট্রপতি হিসাবে চুপ্পুর অপসারণ সময়ের ব্যাপার মাত্র। আপনি দেখেন নির্বাচন হয়েছে, বিএনপি সরকার গঠন করেছে এবং সংবিধান সংস্কার বা সংশোধনের জন্য কমিটি গঠন প্রক্রিয়া শুরু হয়েছে। ফলে এই মুহূর্তে রাষ্ট্রপতির অপসারণটার আপনার যেই সময়, বিএনপি এটা বলে একটা হারভেস্টিং টাইম আছে প্রত্যেক জিনিসের, তাই না? আপনি যখন ফসল ফলান, হ্যাঁ, আপনি তো কাঁচা হইলতেই কলা কাইটা ফেলবেন, এটা বাড়তে হবে, একটু পাকা ধরবে, দুই চারটা বাদুর উড়াউড়ি করবে, তখন আপনি বুঝবেন যে এটা বাড়তে হবে। ফলে হারভেস্টিং টাইমটা এখন প্রপার হয়েছে। এই সময় রাষ্ট্রপতির ভূমিকা যেটা ছিল সেখান থেকে আপনি বলছেন বাদুর ওড়ার কথা, কিন্তু বাদুর তো এই সময় ওড়ে নাই, বাদুর কিন্তু আরো আগেই উঠছে এবং শরিকদের পক্ষ থেকে কিন্তু দাবিও উত্থাপন করা হয়েছিল। আন্দোলন মানে বিরোধী দল তো বটেই, আমরা যদি জামাতের কথা বলি, আমরা যদি এনসিপির কথা বলি, তারা কিন্তু তার পদত্যাগ চেয়েছিল পার্লামেন্টেও। তার পদত্যাগ চাওয়া, ওই যে তারা রিট করতেছে তাকে একজন যুবলীগের কর্মী হিসাবে, আর বিএনপি তাকে রিট করছে একটা সাংবিধানিক প্রাতিষ্ঠানিকের বাহক হিসাবে, প্রতিষ্ঠানের বাহক হিসাবে। দুই আরেকটা জিনিস ধরলাম, চুপ্পু সাহেব আপনার ছাত্রলীগ কর্মী, তাহলে অনেক ছাত্রলীগ কর্মী গুপ্ত অবস্থা থেকে প্রকাশ্যে এসে রাজনীতি করেনি, বড় বড় বিপ্লবী হয়নি। তাহলে আপনি গুপ্ত অবস্থা থাইকা পরবর্তী যদি জুলাইয়ের বড় বিপ্লবী হইতে পারেন, আর সে প্রকাশ্য ছাত্রলীগ, প্রকাশ্য যুবলীগ, তারপরে সাংবিধানিক ধারাবাহিকতা পালন করলো এবং সংসদের প্রথম অধিবেশনে উনি গণ অভ্যুত্থান বিষয়ে যে বক্তব্য পাঠ করলো, সেই বক্তব্যতে সবাই সম্মত ছিল এবং সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে। গণ অভ্যুত্থানের প্রত্যেকটা শক্তি সেই বক্তব্যকে স্বাগত জানিয়ে এবং পছন্দ করেছে। বিরোধী দল কিন্তু পার্লামেন্ট থেকে, হ্যাঁ, পার্লামেন্টে কিন্তু তার বক্তব্যের ব্যাপারে কেউ দ্বিমত করে না, বিরোধী দল, সরকারি দল, ইভেন এনসিপি পর্যন্ত। কারণ জুলাই গণ অভ্যুত্থানের সেই যে বক্তব্য উদ্বোধনে আমি ছিলাম সেই সংসদে, কামাল ভাইয়ের সাথে, কামাল ভাই ছিল, ওটা তো ক্যাবিনেট অ্যাপ্রুভ করা, ক্যাবিনেট অ্যাপ্রুভ করা শুধু না, তারপরে ওটা বিএনপির বক্তব্যই না, বিএনপির বক্তব্য মানে সরকারের বক্তব্য, এবং সেই সরকারের পার্ট তো বিরোধী দল সংসদ সদস্য হিসাবে। তো ফলে সেই বক্তব্যে যদি জুলাইয়ের এমন কোনো একটা বক্তব্য আসতো রাষ্ট্রপতির তরফ থেকে, যে বক্তব্যটা জুলাইয়ের যে স্পিরিট বলেন বা জুলাইয়ের যে আকাঙ্ক্ষা বলেন তার বিপরীতে, ডেফিনেটলি প্রতিবাদ হইতো, তখনই দাবি উঠতো আরো 50 বার। কিন্তু একবারও দাবি ওঠে নাই, মানে তার যে উদ্বোধনী বক্তব্য এবং সে জুলাইকে যেভাবে রিপ্রেজেন্ট করছে প্রথম উদ্বোধনী সংসদে, সেইটার মধ্য দিয়ে তার যে আওয়ামী ভূমিকা, সেই ভূমিকার থেকে গণ অভ্যুত্থানের পরের যে বাংলাদেশ, সেই বাংলাদেশের ভূমিকায় উনি অবতীর্ণ হয়েছেন। ফলে গুপ্ত অবস্থায় আওয়ামী লীগ থেকে বিপ্লবী হয়ে যাওয়া যায়, আর একটা প্রকাশ্য আওয়ামী লীগ প্রকাশ্যে আপনার জুলাইয়ের পক্ষে পজিশন নিল, সেই ব্যাপারে আপনার আপত্তি উঠবে কিনা? তারপরেও তার অতীত কর্মকাণ্ডে যদি ফৌজদারি কোনো অপরাধ থাকে, যেমন ধরেন তার ব্যাপারে দুর্নীতির ব্যাপার আছে, আপনি দেখেন দুদকে তার ফাইল কিন্তু উঠা হয়েছে এবং সেখানে তার ফাইল তদন্তের ব্যাপারে, হ্যাঁ, আপনার আলোচনা আসছে এবং দাবি জানানো হয়েছে, সেই বিষয়টা প্রক্রিয়াধীন আছে। ফলে বিচারের ঊর্ধ্বে কেউ উঠে যাবে সেটা আমরা বলছি না। ব্যাংকের মুখপাত্র বলছেন যে তার বিষয় নিয়ে আলাদা করে তারা নতুন করে তদন্তের বিষয়টি ভাবছেন না, কিন্তু তার ব্যাপারে তদন্তের বিষয় নতুন করে না ভাবলেও আপনার দুদকে তো তার ফাইল অলরেডি আছে। এর আগে বাংলাদেশ ব্যাংকেরও তো একটা তদন্ত গোয়েন্দা সংস্থার যেটা, হ্যাঁ, সেই ফাইল তদন্তের ব্যাপারে কিন্তু সরকারের কোনো মানে আপত্তি নেই, তদন্ত হইতে পারবে সরকারের দিক থেকে, কিন্তু আপত্তি নেই। ফলে আমি বলতেছি যে এখানে একটা ইস্যু বানানো যে আপনার এখন, এবং পলিটিক্সটা যেটা হয়েছে কি, এটা আমি একটু পরে আলোচনা করব সময় পাইলে, যে এখন পলিটিক্যাল সিনারিও বা ধরেন পলিটিক্সটা কোন জায়গায় পৌঁছায় গেছে, এনসিপি, জামাত এবং বিএনপি, এই যে আপনার নতুন যে আপনার পলিটিক্যাল মেরুকরণ আফটার আওয়ামী লীগ, সেখানে একটা হাইপার পলিটিক্যাল কন্ডিশন আছে, যেখানে পলিটিক্সটা নাই সেখানে আমরা পলিটিক্সটাকে নিয়ে যাচ্ছি, আর যেখানে পলিটিক্সটা আছে সেখানে আমাদের কোনো খবর নেই। অসংখ্য ধন্যবাদ। আবার ফিরবো আপনার কাছে। আমাদের সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল, আপনি যদি একটু বলেন যে হঠাৎ করে রাষ্ট্রপতির পদত্যাগের প্রয়োজনীয়তাটা দেখা দিল কেন, মানে আসলে অন্তর্নিহিত রহস্যটা কি? অন্তর্নিহিত রহস্যটা আমি আর বলতে পারবো না, কারণ উঠতে হবে, কিন্তু এই সময় আমরা বাদুরকে উঠতে দেখি নাই, আগেই বাদুর কিন্তু উড়েছিল। যে জিনিসটা রনি বললেন যে এটা একটা হারভেস্টিং টাইম তো থাকে,
যেমন ধান গাছ বুনলেন আপনি, রাইট। বুনছেন তো ওই অর্থে যে এটা একদিন কাটবেন, কিন্তু কাটবেনটা কবে? এটা তো আপনি হারভেস্টিং টাইমটা কিন্তু যখন শস্য, ওটা কৃষক জানে। হ্যাঁ কৃষক জানে। তো এখানে ওই একই জিনিস ওই যেটা বললো আর কি, কাটবেন কবে, ওনারা এই সময়টাকে নিয়েছেন। প্রশ্নটা হচ্ছে ঠিক এই 24শে জুলাইটাকে কেন বেছে নেওয়া হলো? এটা কি অনেক আগের থেকে প্ল্যান ছিল? দেখেন কতগুলি ঘটনা কিন্তু এখানে ঘটে। যখন স্পিকার যখন থাইল্যান্ড যান, 19 তারিখে থাইল্যান্ড গেলেন, কথা ছিল উনি 26 তারিখে ফিরবেন। 2 দিন আগে ওনাকে ফিরিয়ে আনা 2 দিন আগে ওনাকে ফিরিয়ে আনা হলো কেন? যেদিন ফিরিয়ে আনা হলো ওই দিনই পদত্যাগ করানো হলো কেন? একদিন আগেও আমরা 23 তারিখেও দেখলাম সালাউদ্দিন আহমেদ সাহেব বললেন যে না, সরকারের কোনো চাপ ওনার উপর নেই। এটা গুঞ্জন। আমি বলি সরকারের কোনো চাপ ওনার উপর নেই, উনি বলেছেন কিন্তু চাপ নেই। কিন্তু বাংলাদেশের যে কোনো লোককে জিজ্ঞাসা করেন, যারা পত্রপত্রিকা পড়ে, সবাই জানে সরকার চেয়েছে বলেই উনি পদত্যাগ করেছেন। দেখেন ওনার একটা পদত্যাগ পত্র আছে, সেই পদত্যাগ পত্রে প্রথম 2টা প্যারাতে, যে বড় 2টা প্যারা, সেই 2টা প্যারাতেই লেখা হয়েছে যে উনি আসলে কি কি করেছেন। উনি দায়িত্ব নিয়েছেন 2023 সালে, উনি কি কি করেছেন 2024-এর 5ই আগস্টের পরে, এখানে ওই 2 প্যারাতে ওইটারই ফিরিস্তি আছে। মানে 2023 থেকে 2024 পর্যন্ত উনি কি করেছেন তার কিন্তু কোনো ফিরিস্তি নাই। কেন নাই? আবার ধরেন এই যে জায়গাটা যেটা উনি বলেছেন ওনার পদত্যাগের জন্য, এই লেখাটুকু কি জরুরি ছিল? না, এই লেখাটুকু কিন্তু প্রাসঙ্গিক না। তারপর উনি যদি লেখা হয়েছে ওনার কর্মকাণ্ড অথবা কৃতকর্ম যাই বলি না কেন, অর্জনকে শো করবার জন্য, উনি যদি ওইটাই বলতে চাইতেন তাহলে তো 2023 থেকেই বলতেন। উনি 23 থেকে 24 পর্যন্ত উজ্জ্ব রাখছেন, রেখে 24 থেকে উনি 26 পর্যন্ত বলতেছেন। এই সময় উনি কত ভালো কাজ করছেন, কি করছেন না করছেন, কেন? কথাটা খেয়াল করেন। একজন লাস্ট যে প্যারাটা আছে ওই প্যারাতে বলা হয়েছে উনি অসুস্থ, তো ওইটুকু কিন্তু এনাফ। ফিট হয়ে যাচ্ছে ওনার পদত্যাগের জন্য কিন্তু ওইটুকুই এনাফ। ওইটুকু এনাফ না? তারপরে আবার দেখেন উপরের দিকে তাকান, যদি ভালোভাবে তাকান, এটা বিশ্লেষণ করতে পারেন আপনারা অনেকভাবেই। উনি কিন্তু হাতেও কিছু লিখেছেন, শ্রদ্ধা ভাজন এসে লিখেছেন। মাননীয় স্পিকার। হ্যাঁ, তো ওটা লিখলেন কেন? তাহলে কম্পোজ করা হলো না কেন? যিনি কম্পোজ করেছেন তিনি ওটা লেখেন নাই কেন? উনি আবার ওটা হাতে লিখলেন, ওটা কার হাতে লেখেন? ওনারই হাতে লেখেন, একই কলমের কালি, নিচে এবং উপরে। স্বাক্ষর। তবে উনি লিখেছেন, তার মানে উনি শ্রদ্ধা দেখাতে চেয়েছেন। ওটা অন্যায় না, কিন্তু আমি অন্যায় বলছি না। ঠিক আছে। তো এখন আমার কথা হলো কি, এগুলির থেকে না আমরা অনেক কিছু বিশ্লেষণ করতে পারি। বিশ্লেষণটা এই ধরনের, উনি দেখেন উনি কিন্তু মানে এই গভর্নমেন্ট আসার পরে পরেই একটা বিদেশি সংবাদ মাধ্যমকে বলেছিলেন বিএনপি যখন চাইবে আমি তখনই পদ ছেড়ে দেবো, বলছিলেন তো। বলছিলেন। তার মানে উনি তো সেটাই করলেন। রয়টার্সকে। এখন এইটাই, যদিও বিএনপি বলেন এই আমরা চেয়েছি, কিন্তু এটা সবাই জানে যে বিএনপি চেয়েছেন বলেই উনি ছেড়ে দিয়েছেন। তারপরে উনি বিএনপিকে স্মরণ করিয়ে দিয়েছেন যে বিএনপির জন্য আমি কত কিছু করেছি। কেন স্মরণ করেন? তাহলে কি উনি এর বিনিময়ে কিছু চান? সেটা হয়তো বা চান, হয়তো বা উনি এইটুকু চাচ্ছেন যে আমি আপনাদের চাহিদা অনুযায়ী ছেড়ে দিচ্ছি, আমাকে আপনারা দয়া করে ডিস্টার্ব করেন না, ঠিক আছে? এবং আমার ধারণা বিএনপি তাকে ডিস্টার্ব করবে না, করবে না। এবং উনি খুব শিগগিরই, আমার ধারণা, এটাও ধারণা, আপনি দেখবেন আগামী 10 দিনের মধ্যে উনি বিদেশ যাবেন। কারণ উনি শেষে একটা কথা লিখেছেন যে ওনার কি কি রোগ আছে, তারপর লিখছেন এর জন্য দীর্ঘমেয়াদে চিকিৎসা প্রয়োজন। তার মানে উনি বিদেশ যাবেন যে দীর্ঘমেয়াদে চিকিৎসা করবেন। কি চিকিৎসা করবেন? দীর্ঘমেয়াদে চিকিৎসা করবেন। দীর্ঘমেয়াদ মানে কি? উনি হয়তো কয়েক মাস কয়েক বছরও লাগতে পারে চিকিৎসা করতে, আমি জানি না কি লাগবে, কতদিন লাগবে, যাবেন উনি চিকিৎসা করতে। একটা কথা ভাবেন, আপনি এমন একটা পদে আছেন, যেমন আমি হলে কি করতাম, আমি যদি ওই পদে থাকতাম, তো আমি যদি বুঝতাম যে আমার দীর্ঘমেয়াদে চিকিৎসা লাগবে, তো আমি কী করতাম? আমি বলতাম ভাই আমার তো চিকিৎসা লাগবে, আমি যদি পার্সোনাল অর্থে চিকিৎসা করতে পারবো না, আমি যদি রাষ্ট্রপতি থাকি তাহলে তো আমি পৃথিবীর সর্বোচ্চ চিকিৎসা নিতে পারবো বিনা পয়সায়, তাহলে চিকিৎসাটা করে তারপরে যাই। আর উনি দীর্ঘমেয়াদে চিকিৎসার কথা বললেই বলেন আমি পদ ছেড়ে দেবো। রাষ্ট্রপতির দায়িত্বটা এমন না যে আপনাকে খুব প্রত্যেকটা মুহূর্তে আপনাকে সতর্ক থাকতে হয়। আপনি তো যা কিছু করেন প্রধানমন্ত্রী পরামর্শক্রমে করেন, আসলে তো বেসিক্যালি সিগনেচার করা ছাড়া কোনো কাম নাই আপনার। আপনি 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 বলেছেন বিএনপির ইচ্ছাই আসলে উনি গেছেন। ওই যে হারভেস্টিং টাইম, ধান কাটার সময়, যদি সময় পেরিয়ে যায় তাহলে ধান তো ঝরে যাবে। রেজাউল করিম রনি, কি বলবেন এই আলোকে? অন্তর্নিহিত রহস্যটা শুনি। আমার এখানে অন্তর্নিহিত রহস্য, ধরেন প্রথমে জুলকারনাইন সায়ের নামে একজন সাংবাদিক, উনি এটা প্রথমে পোস্ট দিল। পোস্ট দেওয়ার পরে
তখন থেকে আলোচনাটা শুরু যে ব্যক্তি অসুস্থতার কারণ দেখিয়ে উনি পদত্যাগ পদত্যাগ করবেন। করছেন, হ্যাঁ। অসুস্থতা এটা একটা কারণ দেখানো, এটা একটা এটা আপনার ধরেন যে থাকে না যে কোনো কিছু ইনিশিয়েট করার যে কজ, কারণ আকারে, এটা কজটা কখনো ন্যাচারালিও হইতে পারে, আবার কখনো কৃত্রিমভাবে তৈরি করা ইম্পোস্ট হতে পারে। ইম্পোস্ট হইতে পারে। সেটা কি সেটা আমরা জানি না, এবং আমি কোনো ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসী না, কারণ পলিটিক্সে ষড়যন্ত্র তত্ত্ব থাকে এবং এটা পার্ট অফ পলিটিক্স। বলে আমি এটার কোনো অন্তর্নিহিত কারণ দেখি না। চুপ্পু সাহেবের যাওয়ার দাবিটা অনেক আগের থেকে উঠতেছিল জামাত এনসিপির পক্ষ থেকে, কিন্তু বিএনপি যেহেতু জামাত এনসিপির রাজনীতি করে না, ফলে এটা মানে জামাত এনসিপির দাবি মোতাবেক ওনাকে অপসারণ করার সুযোগ ছিল না। হারভেস্টিং টাইমের জন্য হ্যাঁ, অপেক্ষা এখন করেছে। এই টাইমটার ক্ষেত্রে ভেরি স্পষ্ট জায়গা আমি বলবো যে যেহেতু বর্তমান সংবিধানের কন্টিনিউশন আকারে একটা প্রাতিষ্ঠানিক দায়িত্বের বাহক হিসাবে রাষ্ট্রপতিকে রাখা হয়েছিল, নট ছাত্রলীগ যুবলীগের প্রতিনিধি হিসাবে, শেখ হাসিনার প্রতিনিধি হিসাবে। ফলে এখন যেহেতু সংসদ প্রতিষ্ঠিত হয়েছে এবং আপনার সংবিধান সংস্কার বা সংশোধনের কমিটি গঠিত হয়েছে, ফলে এখন এই রাষ্ট্রপতির ভূমিকার আর দরকার নাই। আরেকটি বিষয় যে এর আগে যদি করা হতো, যখন পার্লামেন্ট ছিল না বা স্পিকারের অবস্থান ছিল না, তখন তো আগের স্পিকারও দৃশ্যমান ছিল না। রাইট। হ্যাঁ, তো ফলে তখন আপনি দেখুন, তাইলে দেখেন তখন সাংবিধানিক এই যে ত্রুটিগুলো, একটা এই নতুন গোজামিলগুলো, হ্যাঁ। এই গোজামিলগুলো তৈরি হতো এবং তারা চাচ্ছিল, যারা এখানে গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে একটা উগ্রপন্থা রাইট উইং পলিটিক্স থেকে এখানে শক্তিশালী করতে চাইছিল, তাদের মনোবাসনা ছিল যে এই সাংবিধানিক ধারাবাহিকতার থেকে বাংলাদেশকে বিচ্যুত করে তাদের এজেন্ডা চরিতার্থ করা। আপনি বিচ্যুত করার কথা বলছেন, তো এজেন্ডা চরিতার্থ করবার যদি বাসনাই থাকতো, তাহলে তারা তার কাছে শপথ নিল কেন? রাইট, এটাই তো গুরুত্বপূর্ণ কথা। আপনি খুবই থ্যাংক ইউ এই প্রশ্নটা করার জন্য। আপনি এখন চুপ্পুর বিচারের দাবি করছেন, আপনি চুপ্পুর হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা করছেন, চুপ্পুর সাহেব এখন ফ্ল্যাগ নেওয়ার সময় তার কাছে শপথ নিলেন। আপনি তাহলে তার শপথটা নিলেন কেন? আপনি তো গণঅভ্যুত্থান করছেন, আপনি তো তাহলে মানে কি বলবো যে আপনি আপনি তো ক্ষমতার কেন্দ্র, আপনার দিকেই মানুষ তাকায় আছে। তো ফলে আপনাকে তো তখন এরকম একজন করাপ, যাকে আপনি মানে বিচার করা, কাল বিলম্ব না করে বিচার করা দায়িত্ব মনে করেন, তার হাতে তো আপনি শপথ নেবেন না। ফলে আপনার মোরাল স্পিরিটের সাথে এটা যায় না। তো এখন আমরা মনে করি চুপ্পু সাহেবের এই বিচারের যে দাবিটা, এই দাবিটা এটা পলিটিক্যাল রেটরিক্স। কারণ আমি আবারও যেটা বলতে চাই, আগেও যে বললাম যে উনার যদি কোনো ফৌজদারি অপরাধ থেকে থাকে, সেই ফৌজদারি অপরাধের বিচারের প্রক্রিয়ার সাথে ওনার যে 24 পরবর্তী রোল, এটার কোনো সম্পর্ক নেই। এবং পূর্ববর্তী রোলের সাথে দেখবেন, আপনি দেখেন আওয়ামী লীগের আওয়ামী লীগের আমলের যারা বিচারপতি, এরা কি সব কি আপনি বিচার করে ফেলছেন বা সব অপসারণ করে ফেলছেন? করেন তো নাই। ফলে অলরেডি ইজ দেয়ার। ফলে তারা যারা ফৌজদারি অপরাধ করে নাই কিন্তু আওয়ামী লীগ করছে, সবাইকে তো আপনি ইলিমিনেট করে দিতে পারবেন না সোসাইটির থেকে, তারা সমাজের ইন্টিগ্রাল পার্ট। ফলে পরবর্তী রোলে যারা নিজেদেরকে রূপান্তরিত করছে, তাদেরকে নিয়ে আপনার পথ চলতে হবে। এইভাবে দেশ আগায়, দেশ গঠন করে। কিন্তু আপনারা রাজনৈতিক সুবিধার জন্য, ধরেন আওয়ামী লীগের একটা করাপ্ট ক্রিমিনাল কিলার, সে যদি আপনার সাথে থাকে, সে যদি আপনার ভুয়া বয়ানের পক্ষে থাকে, তখন তার কোনো সমস্যা নেই। হ্যাঁ, একটা খুনি এজাহারভুক্ত আসামি, সেটাকে নিয়ে আপনি নির্বাচনী ক্যাম্পেনিং করতেছেন, ইনসাফের পক্ষে ভোট চাচ্ছেন, সৎ লোকের শাসন কায়েম করতেছেন, সেই লোক ফেরেস্তা তখন। কিন্তু ফৌজদারি অপরাধ নাই, আওয়ামী লীগ করছে, এবং পরবর্তী তার ভূমিকাটার ব্যাপারে কোনো আপত্তি নাই, আওয়ামী দূষর, তার ফাঁসি চাই, হ্যান করেঙ্গা তেন করেঙ্গা। দেখেন, আপনি ছাত্রলীগের যদি প্রপার বিচার হয়, শিবির নেতৃত্ব শূন্য হয়ে যাবে। আপনি আসছেন এখন চুপ্পুর বিচারের দাবি নিয়ে, এই জিনিসটা হয় না, তো হাস্যকর হয়। আপনি আচরি ধর্ম কহ পরে, আপনার তো মোরাল পজিশনটার মধ্যে ধান্দা ছাড়া আর কিছু নেই, যেটাকে আমি বলি মোরালিটি উইদাউট প্রিন্সিপাল। তো ফলে আপনি চুপ্পু সাহেবের বিচার চাওয়ার যোগ্যতাই তো প্রথমত হারাইছেন, আপনি যে প্রশ্ন করলেন, কারণ আপনি তো শপথ নিয়ে বসে রয়েছেন এই চুপ্পুর হাত ধরে। ফলে এখানে যে সমস্ত উদ্ভ্রান্ত বিভ্রান্ত বুদ্ধিজীবী, হ্যাঁ, যাদেরকে আমি আর নাম নিতে চাই না আজকে আপনার শোতে, যারা এখানে এটাকে প্রথম এই গণঅভ্যুত্থানকে বিপ্লব বলে আখ্যায়িত করছে, তারপরে নিজেদের বউ শালাদেরকে শপথ নিতে পাঠাইয়া বাইরে বিপ্লবী উত্তেজনা ছড়াইছে, এবং সমস্ত ক্ষমতার প্রত্যেকটা জায়গায় নিজেদের লোক বসানোর চেষ্টা করছে, এবং 18 মাসে বাংলাদেশকে একটা মব প্রজাতন্ত্র এবং উদ্ভট এনজিও প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বানাইছে। তাদের এই চুপ্পুর প্রতি ক্ষোভকে কেন্দ্র করে তারা সোসাইটিকে ডিভাইডেড করতে চাইছে, সমাজে অস্থিরতা তৈরি করতে। দেখেন, আওয়ামী লীগ আমাদের ইন্টিমেট এনিমি, আমরা জানি আওয়ামী লীগকে ডিল করে আমাদের এখানে সমাজে বসবাস করতে হবে, এবং আওয়ামী লীগের ব্যাপারে এখানে আওয়ামী লীগের লোক ধরো যারা সমর্থক, তারাও এই রাজনীতিকে না করে দিছে, না করে দিয়েই তো তারা নির্বাচন পরবর্তী জীবনে যাত্রা শুরু করেছে। ফলে এইখানে আপনার আওয়ামী লীগকে একটা তুরুপের তাস হিসেবে ব্যবহার করা, যেভাবে আওয়ামী লীগ জামাতকে এতদিন ব্যবহার করছে, সেটা করে এখানে একটা অগণতান্ত্রিক
অস্থিরতার রাজনীতি, একটা সেকুলার রাইট উইং পলিটিক্সকে শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করানোর যে কুমতলব, যে ডিভিস্টেড পলিটিক্স এখানে করার চেষ্টা করা হচ্ছে, সেই ব্যাপারে আমি মনে করি বর্তমান সরকার সজাগ আছে, সোচ্চার আছে। বর্তমান সরকারের অনেকগুলো সমালোচনা আছে, আছে, কিন্তু একটা ডেমোক্রেটিক ইনস্টিটিউশনাল প্রসেসের দিকে যাত্রার ক্ষেত্রে সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি দেখা যাচ্ছে না। হয়তো সরকার এই যে জিনিসপত্রের ঊর্ধ্বগতি নিয়ে কথা বলতে পারতেছি না আমরা, যেটা নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় গুরুত্ব দিয়ে কথা বলা উচিত, আজকে জিনিসপত্রের দাম একটু কিন্তু ঊর্ধ্বমুখী, ফলে সরকারকে দ্রুত এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু সরকারের এই যে গণতান্ত্রিক যাত্রা, একটা 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 নীতিবিদ, নীতিমূলক বা মূল্যবোধ ভিত্তিক যে বাংলাদেশ গঠনের যাত্রা, ঘৃণা, দেখেন দুইভাবে শাসন করা যায়, এইটা বললে একটু শেষ করেই পড়বো। শাসন অ্যাকর্ডিং টু ম্যাকিয়াভেলিয়ান পদ্ধতি আপনি দুইভাবে শাসন করতে পারেন, শুধুমাত্র দুইটা ওয়ে আছে। একটা হইলো ভয়ের দ্বারা, আরেকটা হইলো থ্রু দ্য কেয়ার, লাভের দ্বারা। তো শেখ হাসিনা ভয়ের দ্বারা শাসন করার পথ বেছে নিছে, তারেক রহমান থ্রু দ্য কেয়ার, দায়িত্ব, রেসপন্সিবিলিটি, ভালোবাসা, ইমপ্যাথি, সিম্প্যাথি, এই পথ বাইছে নিছে। অসংখ্য ধন্যবাদ। জনগণের সিদ্ধান্ত, জনগণ কোন দিকে থাকবে। অসংখ্য ধন্যবাদ মাসুদ কামাল। এই যে শপথ নিয়ে আবার তার পদত্যাগ চাওয়া, এই বিষয়টা কিভাবে দেখেন আপনি? না, শপথ নিয়েছে মনে করেন আপনি, এই যারা শপথ নিয়েছিল এনসিপির লোকেরা, অথবা আপনার অন্তর্বর্তীকালীন সরকারে যারা ছিল তারা, তো এরা তার মাধ্যমে শপথ নিয়েছিল, কারণ তখন তো একটা সাংবিধানিক পদ্ধতিটাকে সমুন্নত রাখার জন্য। কিন্তু একটা বিপ্লবী সরকার তো রাষ্ট্রপতির কাছে ওই সংবিধানকে রেখে অন্যভাবেও তারা শপথ নিতে পারতো। তো তারা ওইভাবে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। আমি তো নিজেও মনে করি যে আসলে ওই সরকারের সবচেয়ে বড় ভুলটা ছিল যে সংবিধানকে স্থগিত না করা। কারণ ওরা ওই সংবিধানটা তো তারা সংবিধানকে সমুন্নত রেখে তারা বারবার বলেছে যে আমাদের এই সরকার হলো একটা সাংবিধানিক সরকার, বারবার এটা বলেছে এবং সংবিধান বারবার লঙ্ঘন করেছে। অন্তর্বর্তীকালীন সরকার যারা ছিল তাদের তো এই জন্য শাস্তি হওয়া উচিত, সংবিধান লঙ্ঘনের দায়ে বারবার শাস্তি হওয়া উচিত, একাধিকবার তারা সংবিধান লঙ্ঘন করেছে। কিন্তু তারা মুখে বলেছে আমি সাংবিধানিক সরকার। তারা যদি সংবিধানটাকে স্থগিত করে দিত শুরুতেই, তাহলে কিন্তু তারা এই ঝামেলায় পড়তো না, তাহলে তাদেরকে সংবিধান লঙ্ঘনের দায়ে কেউ অভিযুক্তও করতো না। তো তারা সেটা করছে, তাদের মূর্খতার কারণে করছে। এখন এইটা করে তারা এখন ধরা খাবে, আপনি শিওর থাকেন, টুডে টুমোরো তারা ধরা খাবে। তো এখন তারা এগুলো করছে, করার পর এখন তারা তখন হয়েছে কি জানেন বলে আপনাকে, অন্তর্বর্তীকালীন সরকার যারা চালাইছে, ভেতর থেকে যারা চালাইছে, যারা বাইরে থেকে সরকারকে সমর্থন দিছে, এই এনসিপির ছেলেরা অথবা এরা সবাই তো বেসিক্যালি গাইড জুড়ে সব কিছু করছে, একদম গাইড জুড়ে করছে। মাহফুজ আলম শপথটা নিয়েই বঙ্গভবনে থাকা বঙ্গবন্ধুর ছবি নামাইছে, শপথ নিয়েছে সংবিধানকে সমুন্নত রাখবে কথা বলে নিয়ে এসে ছবি নামাইছে। ওই ছবি নামাইলে তো সব সংবিধান লঙ্ঘন হয়, গাইড জুড়ে করছে, তাই না? এখন যখন তারা রাষ্ট্রপতিকে অপসারণ করতে গেছে, গাইড জুড়ে করছে। বঙ্গভবন ঘেরাও হয়েছে, বঙ্গভবন তারা চুপ্পু সম্পর্কে অভিযোগ কি? চুপ্পু স্বৈরাচারের দোসর, কথাটা খেয়াল করেন, ফ্যাসিস্টের দোসর, চুপ্পু মানে ফ্যাসিস্টের দোসর মানলাম। তার মানে শেখ হাসিনা যা বলছে চুপ্পু তাই বলছে। অ্যাজ এ প্রেসিডেন্ট চুপ্পুর বাইরে কিছু বলার সুযোগ নাই। যেমন ধরুন আমি একটু উদাহরণ দিয়ে বলি, এই সরকার দায়িত্ব নেওয়ার পরে ক্যাবিনেটে পাশ হওয়া ভাষণটা চুপ্পু কি সংসদে পড়ে নাই? পড়তে কেন? পড়তে বাধ্য রে ভাই, সে তার বাইরে যেতে পারবে না। তো এখানে যদি সে সরকারের কথা হুবহু মানে, এটা যদি অন্যায় না হয় তো ওটা অন্যায় হবে কেন? হিসাবটা সিম্পল। কাজেই আপনি যখন চুপ্পুকে স্বৈরাচারের দোসর বলবেন, ফ্যাসিস্টের দোসর বলবেন, তখন আপনি গাইড জোরে বলতেছেন। জাস্ট যাকে আপনি, যার মাধ্যমে আপনি শপথ দিচ্ছেন, তার বিরুদ্ধে আন্দোলন করে আপনি গাইড জোরে করতেছেন। এই যদি দোসর হয়, তো দোসরের কাছ থেকে শপথ নেওয়ার সময় খেয়াল ছিল না। এখন এইগুলি হলো ওরা গাইড জোরে তাকে গণতন্ত্রের যে অভিযাত্রা সেটা সারথি হিসেবে বিবেচনা করবেন না, কিভাবে বিবেচনা করবেন সেটা ব্যাপার না। আমি তো আগে বললাম, আমি নিজে মনে করি পার্সোনালি ওই সময় সংবিধানটাকে স্থগিত করা খুব উচিত ছিল। এটা আমি তখনও বলছি, চুপ্পুর অস্তিত্বই থাকতো না। আমি তখনও বলছি, এখনো বলি, এটা তো ঠিক করে নাই। এখন আসিফ নজরুল সাহেব ছিল মহাজ্ঞানী লোক, ওই জ্ঞানী লোকের বুদ্ধি কিনা এটা আমি জানি না, বোধহয় তারই বুদ্ধি হবে। এখন চুপ্পু সাহেব প্রত্যেক অনেক কিছু বলছে যে উনি কি করছে, উনি 106 আলোকে কি করছে। আরে 106 কি বলছে যে সুপ্রিম কোর্টে নাকি পূর্ণ বেঞ্চ নাকি বসছিল। কিভাবে বসে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তখন ক্যান্টনমেন্টে, এবং এটা ক্যান্টনমেন্ট যখন তালিকা দিছে, ওই তালিকা তারা উল্লেখ করছে যে তারা 5 তারিখ থেকে লোকগুলি তাদের এখানে।
যদি তারা বলে এটা, তাহলে কি সুপ্রিম কোর্টের পূর্ণ বেঞ্চ কি ক্যান্টনমেন্টে বসছে নাকি রে ভাই? এগুলি বলে তো লাভ নাই। এখন হয় কি জানেন, একটা মিথ্যা যে যখন আপনি শুরু করেন, একটা গোজামিল দিলে পরে ওই গোজামিল আরো 10টা গোজামিলকে ইনভাইট করে। তো এইগুলি সময়ের প্রয়োজনে এগুলো হয়ে গেছে। আমি এটা কোনো আলাবারি করছি। আমাদের রেজাউল করিম রনি, আপনার কাছে আবার ফিরতে চাই। বিদায়ী রাষ্ট্রপতি বঙ্গভবন ছেড়েছেন আজকে দুপুরে, কিন্তু এই বঙ্গভবন ছাড়ার আগেই তিনি বিভিন্ন সাংবাদিকের সঙ্গে নানান বিষয়ে ইন্টারভিউ দিচ্ছেন। তার এই অতি কথন অনেকেই বলছেন এটিকে, আপনি কি মনে করেন? ওনার ব্যাকগ্রাউন্ড আওয়ামী লীগ থেকে আসছে, আওয়ামী লীগের লোক বাড়তি কথা বলে, এটা তার ঐতিহ্য। সেই ঐতিহ্য অনুযায়ী উনিও বাড়তি কথা বলবে, এবং বাড়তি কথা বলার সুযোগ বর্তমান সরকার করে দিয়েছে, গণতন্ত্রের সরকার, মত প্রকাশের স্বাধীনতার সরকার। উনি ওনার মত প্রকাশ করবে, কিন্তু উনি যেহেতু একটা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন রাষ্ট্রপতি, ফলে রাষ্ট্রীয় গোপনীয়তার আপনার শপথ নিয়েই উনি দায়িত্বে ছিলেন, এবং শপথ নিয়ে আপনার পদত্যাগ করার পরে বা দায়িত্ব অবসান পরেও 6 মাস তাকে রাষ্ট্রীয় সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হয়, প্রোটোকল দেওয়া হয়, ওগুলি উনি পাবেন। ফলে এখন উনি কোন ধরনের উদ্ভট কথাবার্তা বলছেন সেটা আপনার ওনার যে শপথ সেইটার সাথে যদি সাংঘর্ষিক হয়, সেক্ষেত্রে সরকারকে সে ব্যাপারে স্টেপ নিতে হবে। কিন্তু এটার কোনো সুযোগ নাই যে একটা সাংবিধানিক পদ থেকে আপনি এইভাবে এরকম গুরুত্বপূর্ণ পদ থেকে যাওয়ার পরে আপনার মাথায় যা আসবে, মনের মাধুরী বিষয়ে কাব্য করে যাবেন, সে সুযোগ নাই। ফলে এই ব্যাপারে আমার মনে হয় যে উনি যদি সেই বক্তব্যগুলোর ক্ষেত্রে এমন শপথ লঙ্ঘন হয়, এমন কোনো জায়গায় যদি উনি পৌঁছায় যান, সেক্ষেত্রে অবশ্যই রাষ্ট্রকে ইন্টারভেন করতে হবে, নো আদার ওয়ে। আরেকটা জিনিস হলো, দেখেন এখানে আমরা যে জায়গা থেকে কথা বলছি, রাষ্ট্রপতির ইস্যুটা কিন্তু মানে এটাকে ভেরি মাচ পলিটিসাইজ করে ফেলা হচ্ছে। এখানে অত পলিটিক্সের কিছু নাই, এবং এখানে অত রহস্যের কিছু নাই। রাষ্ট্রপতি গিয়েছেন, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে অ্যাকর্ডিং টু ল, অ্যাকর্ডিং টু সংবিধান আপনার স্পিকার দায়িত্ব নিয়েছেন, এবং খুব আপনার সঙ্গত কারণে এবং খুবই আপনার সঙ্গত সময়ের মধ্যেই বিএনপি থেকে আপনার রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া হবে, এবং রাষ্ট্রপতি তার রুটিন ওয়ার্ক পরিচালনা করবেন। আরেকটা হলো যে রাষ্ট্রপতি এখনো পর্যন্ত বাংলাদেশের সংবিধানের যে নিয়ম, তাতে কামাল ভাই খানিকটা বললেন যে প্রধানমন্ত্রীর সাথে কোলাবরেট করে কাজ করেন, বেসিক্যালি প্রধানমন্ত্রীর অর্ডারটাই কনভে করেন রাষ্ট্রপতি। সেক্ষেত্রে বিএনপির যে নির্বাচনী অঙ্গীকার, ইস্তেহার, এবং তার যে জনগণের কাছে যে প্রত্যাশা বা জনগণকে যে পরিকল্পনা উনি দিয়ে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছেন, সেটা বাস্তবায়ন করার ক্ষেত্রে তার তো একটা কোঅপারেটিভ একটা রাষ্ট্রপতি লাগবে, যেটার সাথে সে একসাথে কাজ করতে পারবে। ফলে চুপ্পু সাহেব বিএনপির কে সহযোগিতা করছিলেন, উনি তো এর আগে ইন্টিরিমকেও সহযোগিতা করছিলেন। ফলে আগের পর্বের সহযোগিতা করা আর একটা নির্বাচিত পলিটিক্যাল গভর্নমেন্টের পলিটিক্যাল কমিটমেন্ট ফুলফিল করার জন্য, সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় তার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, সরকারের যে জনগণের প্রতি প্রতিশ্রুতি কমিটমেন্ট, সেটা বাস্তবায়ন করার জন্য যে ধরনের লোক দরকার, শুধু কি এখানেই পরিবর্তন হচ্ছে? সব জায়গায় তো ক্রমে পরিবর্তন হচ্ছে। সে রাষ্ট্রপতি সরে গেছে, বাংলা একাডেমি কি সরছে, পিআইবি কে সরছে, বহু প্রতিষ্ঠানে আপনি ইন্টারিমে আমরা বহু লোক দেখতে পাবেন। তো ফলে এটা যে সরকার আপনার যখন যেটাকে তার যে মানে আপনার যে তার যে কোর্স, সেই কোর্স যখন ডিমান্ড করতেছে, সেই অনুযায়ী সরকার স্টেপ নিচ্ছে। এটা আমি মনে করি ভেরি মাচ রেগুলার রুটিন অ্যাক্টিভিটি। এখানে এটাকে খুবই ওভার, এখন প্রবলেমটা যেটা হচ্ছে, আমরা একটা হাইপার পলিটিক্সের জগতে বাস করি বা সময়ে বাস করি। এখানে হাইপার পলিটিক্স বলতে কি বোঝায়, যে যেই বিষয়টা যতখানি আলোচনা বা ফোকাসের যোগ্যতা রাখে না বা গুরুত্ব দেওয়ার দরকার রাখে না, সেখানে আমরা ততখানি গুরুত্ব দিয়ে ফেলি। হ্যাঁ, এই যে সেন্সেশন তৈরি করি, ওভার সেন্সিটাইজ করি। আবার ফিরবো আপনার কাছে, মাসুদ কামাল, আপনি এই রাষ্ট্রপতির যে এত খোলামেলা বক্তব্য বলা, বিভিন্ন সাংবাদিকের সঙ্গে ইন্টারভিউ দেয়া, এই অতিকথনের বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এটা শুনেন, উনি এটা বলতেই পারেন, এখানে ওনার তো কোনো বাধ্যবাধকতা নাই। উনি দায়িত্ব থেকে পদত্যাগ করার পরে একটা টিভি ইন্টারভিউ দিয়েছেন, এবং এখানে বেফাস কিছু বলেছেন বলে তো আমার কাছে মনে পড়ে না। উনি এটা বলতেই পারেন, এবং উনি নিজের গুরুত্বটাকে প্রচার করতে পারেন। আমি এখানে এমনি তেমন কোনো ঝামেলা, শুনেন তার বিচারের যে দাবিটা উত্থাপিত হচ্ছে, বিচারের দাবিটা আমি বলি আপনার জিনিসটা, ওনার আপনি কি বিচার করবেন বলেন? ওনার আপনি কি বিচারটা করবেন? উনি রাষ্ট্রপতি হওয়ার পর পদত্যাগ করা পর্যন্ত, এটা তো এই সময়ে 2023-এর 24শে এপ্রিল থেকে 2026-এর 24শে জুলাই পর্যন্ত, এই সময়কালে উনি যা কিছু করেছেন, সেটা নিয়ে আপনি কোনো মামলা মোকদ্দমা করতে পারবেন না, কোনো আলোচনাও করতে পারবেন না। এই আলোচনা শেষ রাখেন আপনি। এর আগে যদি কিছু করে থাকেন,
সেটা মামলা হবে, দুদকের কমিশনার হিসাবে, হবে মামলা, ইসলামী অসুবিধা ব্যাংকের কি ভাইস আছে? চেয়ারম্যান হিসাবে। সেগুলো নিয়ে ওগুলো হবে। ফাইল অ্যাক্টিভেট করা হয়েছে। কারণ এগুলো তো আমার কোনো বক্তব্য নাই, এটা হতেই পারে, এটা স্বাভাবিক। উনি আগে যদি কোনো আকাম কুকাম করে থাকেন, ইসলামী ব্যাংকের ডিরেক্টর ছিলেন, তখন কি করছেন না কি করছেন, এগুলো নিয়ে যদি আলোচনা হয়, হবে মামলা, বিচার হবে, বিচারতে কোনো আপত্তি নাই। কিন্তু এই সময়ের মধ্যে যে ঘটনাটুকু, এটুকু নিয়ে মামলা করলে ভাই কিছু হবে না, তার বিরুদ্ধে যে মামলা ফ্যাসিস্ট করার সুযোগই নেই। সুযোগই নেই। সাবেক প্রধানমন্ত্রী, ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী হিসাবে চিহ্নিত যিনি, শেখ হাসিনার সঙ্গে টেলিযোগাযোগের, সরকার যদিও বলছে যে মানে এরকম কোনো তথ্য তার কাছে নাই, সরকারের কাছে নাই। শুনেন, সরকারের কাছে না, স্বরাষ্ট্রমন্ত্রী বলছে, তো ওটা নিয়ে আমি কি আলোচনা করবো? ওটা নিয়ে আমি কি আলোচনা করবো? সরকার নিজেই বলতেছে আমার কাছে কোনো তথ্য নাই, তো এটা কে আবিষ্কার করলো? যে আবিষ্কার করলো তার বিরুদ্ধে মামলা করেন। এটা যিনি আবিষ্কার করছেন, আপনি খোঁজ দেন যে উনি টেলিযোগাযোগ করছে, যে লোকটা প্রথম বলছে তার বিরুদ্ধে মামলা করা উচিত। যে সে যখন নিউজটা করছে, সে অথবা যদি প্রচার করে থাকে যে সে রাষ্ট্রপতির বিরুদ্ধে ধরুন অপবাদ ছড়ানোর জন্য, তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত। দেশের দুইটা লিডিং নিউজ পেপার কিন্তু এটা নিয়ে রিপোর্ট মামলা হওয়া উচিত। একটা আমার দেশ, একটা ভাই ডেইলি স্টার। লিডিং কি লিডিং না, এটা আমার জানার ব্যাপার না। ওনার সোর্সটা কি, ওনার কনক্রিট সোর্সটা কি? বলছে যে গোয়েন্দা সংস্থা, গোয়েন্দা সংস্থা এটা হলো স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে এটা ভুয়া, যাকে বলছে সে বলতেছে ভুয়া। তো আপনি বললেন কেন? আমি আপনার বিরুদ্ধে বললাম যে মাহমুদ আল ফয়সল তো রেপ করছে, ওনাকে জিজ্ঞাসা করছি, উনি বলছে ভাই আমি করি নাই। রেফের মধ্যে ঢুকে গেলে না আমি বলতে কথা ঠিক কথা আছে, ঠিক আছে, যে আপনি আপনার স্বাধীনতা, রেপ বাদ দেন, আপনি কি ছিনতাই করছেন? আমি আপনাকে জিজ্ঞাসা করলাম ভাই আপনি কি ছিনতাই করছেন? সেটাও একটা খারাপ আপনি কাজ। বলেন ভাই আমি করি নাই, কথাটা খেয়াল করেন। Right. তখন আমি বললাম যে মাহমুদ আল ফয়সল কি ছিনতাই করেছেন, ওর কোশ্চেন মার্ক দিলাম। তবে ওনাকে জিজ্ঞাসা করলে উনি বলেন উনি করেন নাই। Right. এটা নিউজ, নিউজ এটা বলেন আপনি, এটা লিডিং হোক আর ফিডিং হোক, এটা ফিডিং নিউজ। জি, রেজাল্ট করিম রনি। আপনি যে দুইটা পত্রিকার কথা বললেন, দুইটা পত্রিকায় দুই এক্সট্রিমের জন্য আলোচিত, সমালোচিত, বিখ্যাত। রাইট। এবং তারা যেটা করে, তারা সাংবাদিকতার নামে তাদের এজেন্ডাকে বাস্তবায়ন করে। সাংবাদিকতার ন্যূনতম প্রিন্সিপালের মধ্যে এটা পড়ে না যে আপনি একটা গসিপকে লিডিং নিউজ হিসাবে হাজির করবেন এবং হাজির করে আপনি জনগণকে বিভ্রান্ত করবেন। ফলে এবং শুধু এই দুইটা পত্রিকা না, বাংলাদেশে এখন সংবাদপত্র এবং মিডিয়ার নামে যেটা হচ্ছে, মিডিয়ার নামে জনগণকে বোকা বানানো হচ্ছে, প্রতিনিয়ত সেন্সেশন তৈরি করা হচ্ছে, তার এজেন্ডা বাস্তবায়ন করা হচ্ছে এবং জনগণকে একটা ব্যাপক ভোক্তা বানানোর জন্য তারা এই সেন্সেশনগুলো তৈরি করে। তারা যেই জিনিসটার মধ্যে নিউজ নাই, যে জিনিসটার কোনো বাস্তবতা নাই, যে জিনিসটা প্র্যাকটিক্যালি ঘটে নাই, সেটা তার কল্পনার মতো করে ফিকশন, এগুলো বেসিক্যালি স্টোরি ফিকশন, তারা ফিকশনকে নিউজ আকারে হাজির করে। তাহলে তাদের উচিত হইলো সবার গল্প উপন্যাস লেখা, সাহিত্যগিরি করা, এবং তাদের একটা বড় অবশ্য ব্যবসা হইলো শিল্প সাহিত্যমূলক ব্যবসা। ফলে এই শিল্প সাহিত্যমূলক ব্যবসার জায়গা থেকে তারা সাংবাদিকতাকে আজকে এই জায়গায় নিয়ে গেছে, খালি ন্যারেটিভ তৈরি করা। রাষ্ট্রপতি চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছেন, সেখানে রাষ্ট্রীয় আপনার সমস্ত প্রোটোকল ছিল, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা তার সাথে ছিল, তার পূর্ণ প্রোটোকল ছিল। নো ওয়ে, কোনো সুযোগ নাই সেখানে থেকে শেখ হাসিনার সাথে কথা বলা, সে চাইলেও পারবেন না। কিন্তু এই সাধারণ কাণ্ডজ্ঞানের বিষয়, কিন্তু সেটাকে আপনি এমন একটা জায়গা থেকে নিয়ে আসলেন যে যেটা দুই পত্রিকা, দুই মেরুর, দুই চিন্তার, কিন্তু ধান্দা একই কি মানে তারা হইলো যার যার আপনার এজেন্ডা অনুযায়ী কাজ করে। তাদের সাথে ট্রু ফ্যাক্টের কোনো মূল্য নাই, মূল্য হলো তার ন্যারেটিভ প্রতিষ্ঠা করার জন্য ফ্যাব্রিকেটেড ফলস ফ্যাক্টের এই যে রাজনীতি আমরা দীর্ঘদিন যাবত বলে আসতেছি, এইটা বাংলাদেশের সাংবাদিকতার পরিবেশকে অপেশাদারিত্বের জায়গায় নিয়ে যাচ্ছে। আপনি রাজনৈতিক মেরুকরণ নিয়ে কথা বলতে চেয়েছিলেন। নতুন যে মেরুকরণ, নতুন মেরুকরণের ক্ষেত্রে দেখেন আপনি এখানে এই যে জামাত, এনসিপি এবং এই জোট, তারা যে রাজনীতি করে এবং এখন তারা যে ধরনের হুঙ্কার দিচ্ছে, আপনারা দেখবেন যে জামাতের আমির সাহেব উনি বলছেন তো ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার জন্য, এই জন্য অবশ্য ওনাকে 26-এর বঙ্গবন্ধু বলা হচ্ছে। দুর্গের কথাটা তো ধরেন ওই জায়গা থেকে আসছে। তো এখন এবং তাদের এই যে আপনার সাংসদ, এটাকে যৌনতা ও বিপ্লবের সাংসদ, গাজী নজরুল ইসলাম, উনি কিন্তু আবার কবিতাও লেখে। ফলে কাজী নজরুল ইসলামের দ্বারা একটা প্রভাব ওনার থাকতে পারে, কিন্তু কাজী নজরুল ইসলামের ব্যাপারে রেপ কেসের কোনো নাই, বা এই ধরনের আপনার রেপ তো বলা যাবে না, এটা এই যে চারিত্রিক এই ধরনের আপনার এই যে আপনার কি বলবো, যে এটা নিয়ে আলাপ করতেও মানে পাবলিক শোতে আলাপ করতেও আমাদের বিরক্ত লাগে। তো যাই হোক, এই যে আপনার এই যৌনতা ও বিপ্লবের সাংসদ গাজী নজরুল ইসলাম যেভাবে আপনার এই জামাতের মুখোশ উন্মোচিত করেছেন, এবং সেটা উনি গিয়েছেন
এবং সেটাকে ডিফেন্ড করার জন্য জামাত একের পর এক যে ন্যারেটিভ তৈরি করছে এবং এই মিথ্যা ন্যারেটিভের বিরুদ্ধে আবার যারা সমালোচনা করছে তাদের যেভাবে আবার চরিত্র হরণ করার চেষ্টা করছে, এগুলো হলো খুবই ডেঞ্জারাস পলিটিক্স। এবং আমরা যে এতদিন বলতাম যে জামাতের কোনো পলিটিক্স নেই, কোনো ফ্যাক্টস তারা বিশ্বাস করে না, তারা বিশ্বাস করে ন্যারেটিভে, এই গাজী নজরুল ইসলাম এটা প্রমাণ করে দিয়েছেন। প্রথমে এটা হইল যে আচ্ছা ঠিক আছে এটা ফেক এআই ভিডিও, সেই এআই ভিডিও প্রমাণ করার জন্য তারা নিজেদের ছবি সেই মেয়ের পাশে বসায় তারা প্রচার করলো, এত মেধা। তারপরে যখন দেখলো না এটা হচ্ছে না ভিডিও, তখন তারা বললো যে না এটা তো দ্বিতীয় বউ। তারপরে যখন হচ্ছে না তখন তারা বললো যে না এটা তো উভয়ের সম্মতিতেই হয়েছে। তারপর যখন তারা এই ক্ষেত্রে তাদের পেড আলেমদের নামাই দিল, বলে 4 বিবাহের নিয়ম আছে, ওনার বিয়ে মাত্র 2টা হয়েছে, আরো 2টা বাকি আছে, আরো 2টা করা যাবে। তার মানে হেন কোনো বক্তব্য নাই তারা এটা। তারপরে সর্বশেষ যখন দেখলো কিছু হচ্ছে না, তারপরে তারা বহিষ্কারের সিদ্ধান্ত নিল। ফলে এইটা তো কোনো একটা পলিটিক্যাল পার্টির পজিশন যদি এরকম হয় যে সকালে একটা বিকালে একটা, এটা ইলেকশনের আগের থেকে শুরু হয়েছে তাদের, বেসিক্যালি 5 তারিখের পরের থেকে তাদের মাথা বিগড়াই গেছে। 5 তারিখের পর থেকে মাথা বিগড়াইছে কীভাবে, তারা এই প্রথম, তারা তো অলওয়েজ এন্টি ন্যাশন রাজনীতি করছে এবং ইন দ্য রং সাইড অফ হিস্ট্রিতে ছিল। এই প্রথম তারা গুপ্তভাবে, তাও কি তারা প্রকাশ্যভাবে, কিন্তু এটা জামাতের নেতৃত্বে বাংলাদেশে কোনো গণঅভ্যুত্থান হয়নি, অতীতেও হয়নি, এবারও হয়নি, ভবিষ্যতেও হবে না। তো তারপরও তারা এটার ক্রেডিটটা, যেহেতু তারা এর বিরুদ্ধে ছিল না, অন্তত গুপ্তভাবে আওয়ামী লীগের সাথে থাকার কারণে গণঅভ্যুত্থান বরং দেরিতে হয়েছে, আওয়ামী লীগের হাত শক্তিশালী হয়েছে। যখন আমরা বাংলাদেশকে বেসিক্যালি আমরা 14 ইলেকশনের পরে বাংলাদেশকে আমরা 2 ভাগে বিভক্ত করার চেষ্টা করছিলাম গণতন্ত্রের স্বার্থে, যে আপনি ফ্যাসিবাদের পক্ষে না বিপক্ষে। সেখানে আপনি যখন গুপ্তভাবে আওয়ামী লীগের সাথে মিশে যেয়ে থাকেন, মুখে আপনার জয় বাংলা, অন্তরে মওদুদি, তখন তো আমার ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামে আমার শক্তি বেশি খরচ হয়, সময় বেশি খরচ হয়, প্রাণ বেশি ক্ষয় হয়। বলে আওয়ামী ফ্যাসিবাদকে প্রলং করার দায় জামাতকে নিতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে মাসুদ কামাল। এই আওয়ামী ফ্যাসিবাদ প্রলং করার ক্ষেত্রে জামাতের ভূমিকা, যে বিষয়টি আমাদের রেজাউল করিম রনি উত্থাপন করলেন, এবং রাজনৈতিক মেরুকরণ যেটা নতুন করে হচ্ছে এবং রাজপথে আন্দোলন, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলা, এই বিষয়ে আপনি অভিমত কি? আমি আসলে বুঝি না ঘরে ঘরে দুর্গ গড়ে তোলা কিভাবে কি, এটা আমার কাছে ক্লিয়ার না। তবে আমি একটা কথা বলি আপনাকে, বাংলাদেশে আওয়ামী লীগের যে ফিরে আসাটা, এটা আমি ব্যক্তিগতভাবে অবধারিত মনে করি। এটা আসবেই কেন সেটা আমি বলি আপনাকে। সেটা হলো গিয়ে কি, এবং মানে দুর্ভাগ্য যেটা আমার যেটা মনে হয় যে আগের নেতৃত্ব নিয়েই ফিরে আসবে, এটা হলো আমার জন্য দুর্ভাগ্য ব্যক্তিগতভাবে। আগের নেতৃত্ব মানে আপনি বলছেন শেখ হাসিনাকে নিয়ে ফিরে আসবে। এটা কেন হচ্ছে বলি আপনাকে, আমি যেটা পার্সোনালি মনে করি সেটা হলো, আওয়ামী লীগ যখন চলে গেল না, চলে যাওয়ার পর মানে আওয়ামী লীগের নেতৃত্ব যখন চলে গেল, তখন ইউনূস সরকার দায়িত্ব নিলেন। ইউনূস সরকার একটা নির্দলীয় সরকার, আওয়ামী লীগ অনেক লুটপাট করেছে, টাকা পাচার করেছে, এটা সবাই তো বলছিল। তো সেই অবস্থায় আওয়ামী লীগ যেভাবে দেশটা চালাচ্ছিল, যদি ইউনূস সরকার তার চেয়ে ভালোভাবে দেশটা চালাতে পারত, যদি সাধারণ মানুষের কাছে দ্রব্যমূল্য এবং বিভিন্ন বিষয়ে তার চেয়ে ভালো অবস্থা থাকতো, তাহলে কিন্তু আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে যেত। ইউনূস সরকার সেটা পারে নাই। দ্বিতীয়ত, যদি তখন আওয়ামী লীগের ওই যারা নিজেরা জানে যে কারা কারা অপরাধী, তারাই তো ভাইগে গেছে, যারা বেসিক্যালি ভাইগে গেছে তারাই কিন্তু আসলে আওয়ামী লীগের সুবিধাভোগী এবং অপরাধী ছিল। তাদের হাতে কিন্তু আওয়ামী লীগের নিবেদিত অনেক নেতাকর্মী নির্যাতিত হয়েছে। তো তারা চলে যাওয়ার পর বাকি যারা দেশে ছিল, তাদেরকে যদি স্বাভাবিক জীবনযাপনের নিশ্চয়তা ওই সরকার দিতে পারত, তাহলে কিন্তু আওয়ামী লীগের পালিয়ে যাওয়া নেতৃত্ব এই দেশে ব্যাক করার কথা স্বপ্নেও চিন্তা করতো না। কিন্তু ওই সরকার করছে কি, আওয়ামী লীগের যারা দেশে ছিল তাদের জীবনযাপনকে দুর্বিষহ করে তুলছে, দরের উপর রাখার ফলে ওই লোকগুলো উপায়ন্তর না দেখা তাদের উপর শরণাপন্ন হয়েছে, পালিয়ে যাওয়া লোকগুলির উপর। এই যে শরণাপন্ন হওয়াটা, এর মাধ্যমে আওয়ামী লীগের ওই নেতৃত্ব আবার ফিরে আসার একটা ভিত্তি পেয়ে গেছে। এটা হলো ইউনূস সরকারের দায়, এই জন্য আমি মনে করি পার্সোনালি। এরপরে এই সরকার আসলো, এই সরকার কিন্তু ইউনূস সরকারের ওই ভুল পলিসিটাই ফলো করতেছে, এখনো ফলো করতেছে। কিন্তু এই জায়গাটাতে আমি মনে করি, যেমন আবার ভুল পলিসি কিছু, ওই যে মনে করেন ওদেরকে দৌড়ের উপর রাখা, এটাকে যেমন চলছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রাখা, এটা যেমন কন্টিনিউ তারা করতেছে। পাশাপাশি
এরাও কিন্তু দেশটাকে যে খুব ভালো চালাতে পারতেছে এটা মনে করার কোনো কারণ নাই। আপনি সাধারণ মানুষকে জিজ্ঞাসা করে দেখেন, তারা দ্রব্যমূল্য নিয়ে কি পরিমাণ নাজেহাল। এই যে বিদ্যুৎ নিয়ে আলোচনা হচ্ছে, জিজ্ঞাসা করে দেখেন বিদ্যুতের বিল নিয়ে তারা কি পরিমাণ নাজেহাল। আপনি মানুষের জনজীবনের একটা ক্ষেত্র দেখান তো যে জায়গাটাতে এই সরকার খুব ভালো করতেছে এবং মানুষ হ্যাপি না। কিন্তু যতদিন এই আনহ্যাপিনেস চলতে থাকবে ততদিন কিন্তু মানুষ কম্পেয়ার করার সুযোগটা পাবে। মানুষ কিন্তু কম্পেয়ার করবে যে আপনারা তো কিছুই করতে পারলেন না, ওরা তো অনেক কিছু তো বানাইছে, ওরা দিছে, ওরা দুঃশাসন দিছে, ওরা লুটপাট করছে, তারপরে তো ওরা কিছু করছে, আপনারা তো সেটাও করতে পারছেন না। কিন্তু আমাদের যে দুঃসহ অবস্থা জীবনযাপন এটা আপনি সমাধান করতে পারছেন না। এটা যদি চলতে থাকে তাহলে আমি মনে করি ওই ঘরে ঘরে দুর্ঘটনা অটোমেটিক গড়ে উঠবে। হ্যাঁ, রেজাউল করিম রনি, ইউনূস সরকারের ভুল পলিসি ফলো করছে এই সরকার, মাসুদ কামাল যে দাবিটি করলেন, দেখেন, এবং জনজীবনের দুর্ভোগ, এটা নিয়ে আমি এর আগেই কথা বললাম। দেখেন, এখন আওয়ামী লীগ কোনো স্ট্যান্ডার্ড হইতে পারে না। আমি এখানে আরেকটা জিনিস হলো, বিগত সময়টা শুধুমাত্র কনস্টিটিউশনাল ছিল ইউনূসের আমলটা তা না, এক্সট্রা কনস্টিটিউশনালও ছিল। ফলে একটু কন্ট্রাডিক্টরি মনে হইতেই পারে, কারণ অ্যাট দ্য সেম টাইম যেটা কনস্টিটিউশন 106 এটা আলোকে যেমন ছিল, আবার এক্সট্রা কনস্টিটিউশন অনেকগুলো উদ্যোগ নিতে হয়েছে যেহেতু গণ অভ্যুত্থান ইজ দেয়ার। ফলে এইটা একটা এক্সট্রা কনস্টিটিউশনাল টাইমের মধ্যে দিয়ে আমরা গেছি। এরপরে যাই হোক ইলেকশনের পরে পার্লামেন্টের পরে পঞ্চদশ সংশোধনী বাতিল এবং নতুন করে এখন একটা সাংবিধানিক পন্থায় আমরা ফিরবো। সেখানে হ্যাঁ, জিনিসপত্রের দাম এখন বর্ষাকাল ঊর্ধ্বমুখী, 70 টাকা পোয়া কালকে কাঁচামরিচ কিনলাম। জিনিসপত্রের দাম গত সপ্তাহে পেঁপে ছিল 40 টাকা, আজকে 50 টাকা। হ্যাঁ, পেঁয়াজের দাম 40 টাকা ছিল, আজকে 50 টাকা। কিন্তু এই সময় আওয়ামী লীগের আমলে কি ছিল? আওয়ামী লীগের আমলে পেঁয়াজ, এই কাঁচামরিচ এই বর্ষাকালে এরকম আমরা দেখছি কত 400 টাকা হইতে দেখছি, পেঁয়াজ 250 টাকা হইতে দেখছি। ফলে দাম ঊর্ধ্বমুখী, ডেফিনেটলি ঊর্ধ্বমুখী, এটা জনগণ কষ্ট পাচ্ছে, এটাও সত্য। কিন্তু এটা আওয়ামী লীগের তুলনায় কিছুই না। কিন্তু ওই জায়গায় আমরা আর যাব না। ফলে আমরা বলবো, দেখেন, সরকারকে বলবো ডেমোক্রেসি এবং সিন্ডিকেট একসাথে চলতে পারে না। সেটা সরকারের ভেতরে যেরকম সিন্ডিকেট চলতে পারে না, বাইরেও চলতে পারে না। ফলে এখন যেহেতু আওয়ামী লীগের আজাব গজবের মধ্যে থাকলে, হ্যাঁ, আপনি যদি অলরেডি একটা জ্বলন্ত কড়াইয়ের মধ্যে থাকেন তখন কিন্তু তাপটাকে অত বেশি মনে হবে না। কিন্তু আপনি এসি করে যদি সবসময় থাকেন, যদি এসি নষ্ট থাকে তখন ফ্যানের বাতাসটা মনে হবে যে গরম বাতাস দেয়। যেহেতু আমরা একটা দীর্ঘ দুঃসময় থেকে একটা ডেমোক্রেটিক সরকারের মধ্যে ছিলাম, ফলে এই সরকারের সময় ফ্যানের বাতাসও গরম লাগতেছে সরকারের, ফলে সরকারের প্রত্যাশা যেহেতু 1000 গুণ, হাসিনার কাছে কোনো প্রত্যাশা ছিল, বাইসা থাকাই একটা বড় প্রত্যাশা ছিল, শুক্রিয়া ছিল, বাইসা আছি, ছাত্রলীগের লোক গুলি করে মারতেছে না, হ্যাঁ, আপনার জেলে ধরে নিয়ে যাচ্ছে না ভুয়া মামলা দিয়ে, এটাই খুশি ছিল লোকজন। তো সেখানে আপনার এখন এই জিনিসপত্রের দাম, যেখানে আপনার কাঁচামরিচ গত সপ্তাহে আপনি 30 টাকা পোয়া ছিল, সেখানে এখন 70 টাকা হওয়াটা ডেফিনেটলি অনেক বেশি, অনেক বড় মনে হবে, হওয়াটা স্বাভাবিক। এবং সেইটা প্রিভেন্ট করতে হবে সরকারকে। সো প্রিভেন্ট করার জন্য যেটা বললাম যে একটা ডেমোক্রেটিক সিস্টেম, একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট এবং অ্যাট দ্য সেম টাইম সিন্ডিকেট, এটা চলে না। কিন্তু এই সিন্ডিকেট পুরাটা ভাঙার দায়, হ্যাঁ, সরকারের। কিন্তু সরকার সফল হইতে পারছে না কেন? কারণ যেটা আমি এর আগেও আপনার আলোচনা করছি বিভিন্ন জায়গায়, ক্ষমতায় বিএনপি, কিন্তু দেশ তো চালাচ্ছে মূলত আপনার জামাত এবং আওয়ামী লীগ মিলে। এই যে কামাল ভাই বললেন যে আওয়ামী লীগ, হ্যাঁ, এই যে দুর্গ করে তোলার কথা, দেখেন এখানে ডক্টর ইউনূস শুধু ভুল করছে তা না। আওয়ামী লীগের ব্যাপারে যেখানে একটা সম্মিলিত সিদ্ধান্ত হওয়ার কথা ছিল, একটা রিকনসিলিয়েশন করেন, যারা অপরাধী তাদেরকে আপনারা বিচারের আওতায় আনেন, যারা ফৌজদারি অপরাধ করে, যারা অপরাধ করে নাই তাদেরকে আপনারা রাজনৈতিকভাবে পুনর্বাসিত করেন। কারণ ইন্টিমেট এনিমিকে আপনার তো ডিল করতে হবে, এটা তো বাংলাদেশের জনগণের পার্ট। আপনার আওয়ামী লীগ কে করে? আপনারা দেখবেন যে এক ভাই এখানে আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি বা বিএনপি, এভাবেই তো। ফলে আপনি তো একটা ভাতৃঘাতী সংঘাতের মধ্যে দেশকে ঠেলে দিতে পারেন না, এ কথা আমি বহুবার বলছি। হ্যাঁ, এখন সেখানে আপনি কি করলেন? আপনি আওয়ামী লীগকে রক্ষার জন্য আগায় আসলেন। বিএনপির লোকজন দীর্ঘদিন নির্যাতিত, হ্যাঁ, লক্ষ লক্ষ নেতাকর্মী মামলায় জর্জরিত। ফলে তারা সুযোগ পেয়ে যখন মামলার দিকে হাঁটলো, হ্যাঁ, সেক্ষেত্রে সমস্ত মামলা ন্যায়ানুগভাবে দেওয়া হয়েছে তা না, কারণ এটা আওয়ামী স্ট্রাকচার, আওয়ামী কোর্ট, মামলা বাণিজ্যের স্ট্রাকচারটা তো রয়ে গেছিল। ফলে সেখানে মামলা বাণিজ্য হয়েছে, আওয়ামী লীগের লোকজনকে উল্টাপাল্টা মামলা দেওয়া হয়েছে ইন্টারিমের আমলে, সেই দায় ইন্টারিমের আমলকে নিতে হবে। এবং আপনি তখন করলেন কি? আপনি বাড়ি বাড়ি বস্তা পাঠানো শুরু করলেন, আপনি আওয়ামী লীগকে প্রোটেক্ট করার জন্য। হ্যাঁ, আপনি ক্ষমা ঘোষণা করে দিলেন, বিচারের খবর নাই, রিকনসিলিয়েশনের খবর নাই, আপনি ক্ষমা করে দেন। ফলে আপনি এই যে আওয়ামী লীগের কায়দায়, আওয়ামী লীগ যেভাবে আপনার সাথে আচরণ করছে, যেভাবে জামাতকে ট্রিট করছে, জামাত, হ্যাঁ, এবং এই জোটটা আপনার 5 তারিখের পরে আওয়ামী লীগকে, মুখে তারা বলছে প্রচুর বড় বড় আওয়ামী কথাবার্তা, কিন্তু প্রত্যেকটা জায়গায় তারা মানে মুখে আওয়ামী বিরোধী কথাবার্তা বলছে, কিন্তু আওয়ামী প্রেম
দেখানোর ক্ষেত্রে তারা সবচেয়ে অ্যাগ্রেসিভ ছিল, সব জায়গায় আটকে। যেখানে সমস্যা হয়েছে বিএনপির লোকজন ক্ষুব্ধভাবে ধরেন হ্যাঁ আওয়ামী লীগের লোকজন বিচারের জন্য গেছে বা হ্যাঁ তার কোনোভাবে কোনো হয় সেখানে আপনার রবিনহুড হিসেবে যে হাজির হয়েছে জামাত, উদ্ধারকারী জাহাজ হিসাবে। তো ফলে এইটা করার মধ্য দিয়ে ইভেন আপনি বিভিন্ন গ্রুপ, হ্যাঁ বসুন্ধরা গ্রুপ বা অমুক গ্রুপ তমুক গ্রুপ, হ্যাঁ বিভিন্ন গ্রুপগুলোতে যখন সাধারণ মানুষ, এনসিপি, গণঅভ্যুত্থানপন্থী শক্তি, হ্যাঁ এবং বিএনপি এবং অন্যান্য দল মানুষের ক্ষোভ ছিল সেখানে, কিন্তু তারা হ্যাঁ সেখানে বিএনপির এক অংশ পরে গেছে ভাগবট প্রয়োগ করে নিয়ে গেছে প্রোটেক্ট করার জন্য। এই যে আপনি এটা শুরু হয়েছে কি, শুরু হয়েছে এই যে আপনি ধরেন গণঅভ্যুত্থানের পরে শত শত নেতাকর্মী যে ক্যান্টনমেন্টে রইল, এটা কারা পার করে দিল, কোন ব্যবস্থাপনার মধ্যে দিয়ে গেল, সেখান থেকে শুরু হয়েছে। কিভাবে হয়েছে জিনিসটা? কারণ আপনি তো গুপ্ত অবস্থায় ওর সাথে ছিলেন, ও তো আপনাকে এতদিন প্রশ্রয় দিছে বিপদের দিনে, আজকে ও বিপদে পড়ছে। ও কেন প্রশ্রয় দিছে? ও মনে করছিল হাসিনা যে ক্র্যাকডাউন চালাইছে জামাতের অবস্থা শেষ, এটার কোনোদিন ফেরত আসবে না, ফলে ও নিয়ে নিছে। ফলে গুপ্ত অবস্থায় ও নিয়ে খুশি ছিল যে যেহেতু আপনার কোনো সম্ভাবনা নেই, ফলে আপনি যেহেতু জয় বাংলা কালেমা পড়া তার ধর্ম মাইনা নিছেন, সে খুশি। কিন্তু এই ঘটনা যে ঘটবে তা অনুমান করতে পারে। যখন এই ঘটনা ঘটছে মানে গণঅভ্যুত্থান হয়ে গেছে, তখন বলছে তুমি আমার আব্বা, আমি তোমার যেরকম নিছি তুমি আমারে নাও। এখন ও করবে কি? ও তো কৃতজ্ঞতা বোধ বলে একটা ব্যাপার আছে, দীর্ঘদিন একসাথে কাজ করছে, ফ্যাসিলিটি শেয়ার করছে, ফলে ও তারা প্রোটেক্ট করতে বাধ্য হয়েছে। ফলে এই যে পেটি বুর্জা পিরিত, সেটাকে আমরা কখনো অ্যাকনোলেজ করি না, এটা আমরা বলি না। ফলে এখান থেকে আওয়ামী পুনর্বাসন যেটা বলতেছে, আওয়ামী লীগ নতুন করে ফেরত আসার কোনো সুযোগ নাই, দরকারও নাই। আওয়ামী লীগ ইজ দেয়ার, আওয়ামী লীগ ইজ দেয়ার। এবং এই পলাতক আওয়ামী লীগ রিকনসিলিয়েশনের বিষয়টাই এখন আমি শেষ করি। ফলে এখানে যারা পালায়ে গেছে, বেশি পালায় ক্রিমিনালগুলো, সেই পালাতক ক্রিমিনালগুলোর প্রতি এখানে কামাল ভাই রাইট যে এখানে যারা আওয়ামী লীগের নিরীহ সমর্থক তাদের ঘৃণা ছিল আছে, এবং তারা অসহায় ফিল করে, প্রতারিত ফিল করে। ফলে এখন তারা যে নতুন করে যোগাযোগের চেষ্টা করছে, সেই যোগাযোগের চেষ্টা, এবং তারা ওইখানে যেহেতু তারা প্রচুর টাকা পয়সা নিয়ে পালাই গেছে, সেই টাকা পয়সাগুলো তারা এখানে খরচ করার চেষ্টা করছে, খরচ করে এখানে শান্তিপূর্ণভাবে যারা আছে আওয়ামী লীগের, তাদের জীবনকে ভালনারেবল করার একটা উদ্যোগ নিচ্ছে আওয়ামী লীগ। ফলে আওয়ামী লীগ চায় না তার নিজের সমর্থকরা এই দেশে ভালো থাকুক। ফলে এই ক্ষেত্রে আমি বলবো যে ওই হুজুকে পান দেওয়ার দরকার নেই, আপনারা এখানে একটা ডেমোক্রেটিক প্রসেস ইনিশিয়েট করেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক পর্যায়ে নেন, মতাদর্শের ভিত্তিতে, পলিটিক্সের ভিত্তিতে নেশনকে আর ডিভাইড করেন না, মানুষের মর্যাদাবোধ প্রতিষ্ঠা করেন, এবং ফৌজদারি অপরাধের বাইরে কারো কোনো রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে ভিকটিম বানানো ঠিক হবে না। জি, আমাদের এই আলোচনা চলবে, শেষ বিরতির পরে এসে আবার আপনাদের দুজনকে শুনবো। সুপ্রিয় দর্শক, 50 মিনিটসে নিচ্ছি শেষ বিরতি, এবং এটিও স্বল্প সময়ের, আশা করি সঙ্গেই থাকবেন। শেষ বিরতির পর 50 মিনিটসের শেষ পর্বে আমরা সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করছি আলোচিত সমালোচিত দুই ব্যক্তিত্বকে নিয়ে। মাসুদ কামাল, আবার ফিরি আপনার কাছে। একজনকে নিয়ে তো, রাষ্ট্রপতিকে নিয়ে অনেক আলোচনা হলো, আপনি যদি এইবার একটু জামাত থেকে বহিষ্কৃত দলের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে কিছু বলেন। দেখেন, অনুষ্ঠানের শুরুতে কিন্তু আপনি দুইজনকে নিয়ে একসঙ্গে আলোচনা শুরু করছিলেন। আমি আপনাকে বললাম যে আগে একজন করে করি, তো আমরা প্রেসিডেন্টকে নিয়ে আলোচনা করলাম, এবং ওনাকে নিয়ে আলোচনা করতে করতে অনুষ্ঠান প্রায় শেষ হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, এখন এটা কিন্তু একটা সিম্বলিক ব্যাপার। সিম্বলিকটা কেন? এই যে প্রেসিডেন্টকে নিয়ে আলোচনা শুরু হয়েছে না, এটা খেলে আপনার অনুষ্ঠানে না, জাতীয় পর্যায়েও এটা হলো জামাতের জন্য একটা আশীর্বাদ ছিল। প্রেসিডেন্টকে নিয়ে আলোচনা হচ্ছে, এই চান্সে ওনাদের আলোচিত গাজী সাহেবকে নিয়ে আলোচনা কিন্তু মানুষ ভুলে গেছে, মিডিয়ার থেকে আউট হয়ে গেছে, ইস্যু আইসা আর এক ইস্যুকে ঢেকে দিচ্ছে। রাইট, এটা জামাতের জন্য যে কত বড় আশীর্বাদ ছিল, এটা কিন্তু এখন আমরা টের পাচ্ছি। যেন অনুষ্ঠানেও দেখেন, আপনার অনুষ্ঠানে দুইজনকে নিয়ে আলোচনা শুরু করছেন, কিন্তু একজনকে নিয়ে আলোচনা করতে করতে আলোচনা শেষ। গাজী সাহেব যে আকামটা করছেন, এই আকাম নিয়ে কিন্তু আলোচনা নাই। কিন্তু আমি বলি আপনাকে, গাজী সাহেবের এই ঘটনা, দেখেন জামাত তো একটা পলিটিক্যাল পার্টি, তাই না? এদেশে তারা এবার প্রায় 70-এর মতো সিট পেয়ে গেছে। আমি 77টাই বলি, কারণ এনসিপি জামাতেরই তো আসলে বেসিক্যালি। তো এতগুলো আসন পাইছে। আমাদের দেশে যদি আগামীতে তত্ত্বাবধায়ক সরকার আসে, তাহলে তো আপনার আমরা হিসাব অনুযায়ী বলতে পারি যে বিরোধী দলই তো ক্ষমতায় আসে সাধারণত। তার মানে যদি তারা আসতে নাও পারে, তাহলে আসার কাছাকাছি যাবে। দেখেন, এরকম একটা সম্ভাবনাময় দল বাংলাদেশে যদি আওয়ামী লীগ না আসে আগামী নির্বাচন পর্যন্ত, সেই দলের জন্য মানে 71-এর পরে এত বড় আঘাত খুব কম আসছে, এত বড় ঝাঁকুনি তারা খুব কম খাইছে। মানুষ দেখেন, মানুষ কিভাবে ধরতেছে জিনিসটাকে। যখনই আলোচনা হচ্ছে না, এই ইস্যুটা এসে পড়তেছে যে আপনারা তো সৎ লোকের শাসনের কথা বলেন,
আপনার যদি এটা ধরা না পড়তো, আপনি ধরেন তো এটা হাইপোথেটিক্যালি, যদি এই ভিডিওটা ফাঁস না হতো, সিসিটিভি ভিডিওটা ফাঁস না হতো, উনি এখনো জামাতের মজলিসে শোরায় থাকতেন, উনি এখনো জামাতের নীতি নির্ধারক থাকতেন, উনি এখনো সংসদ কাঁপাইতেন জামাতের মেম্বার হিসেবে। এখন ধরা পড়ার কারণে এটা, কিন্তু আমরা আবার এটাও দেখলাম ওখানে অনেক পুরনো ভিডিও আছে, এবং খালি এক নারী না, আরো অন্য অন্য নারীও আছে। তার মানে উনি বাই নেচার, উনি চারিত্রিকভাবে এরকম একটা লোক। সেই লোকটাকে জামাত এত কাছে থেকে চিনতে পারে নাই, অথবা চিনতে পেরে গোপন করে গেছে। কোনটা সঠিক আমি জানি না, কিন্তু হয় চিনতে পারে নাই অথবা চিনতে পেরে গোপন করে গেছে। যদি চিনতে পেরে গোপন করে থাকে তাহলে তো ভয়ঙ্কর অন্যায় করছে, আর যদি চিনতে না পেরে থাকে তো জামাতের বিরাট অযোগ্যতা, তারা লোচ্চাকে চিনি না, বিরাট অযোগ্যতা। তো এখন এই দুইটার মধ্যে কোনটা, দুইটার যে কোনো একটাই জামাতের জন্য আত্মঘাতী। জামাত এই ঝাঁকুনি কিভাবে হ্যান্ডেল করবে আমি জানি না। মাঝখানে কিছুদিন আগে আমি একটা জামাতের কোনো একটা লিডার, আমি চিনি না তাকে, হয়তো জামাতের পক্ষে বক্তব্য রাখছিল, সে কিন্তু বলতেছিল যে এগুলি হয়, খেয়াল আছে কিন্তু আপনি দেখছেন এগুলি হয়, এগুলি ওখানে হয়েছে, এখানেও হয়, নানা রকম কথাবার্তা বলছে, আপত্তিকর কথাবার্তা বলছি, আমাদের মধ্যে এরকম হয়। এই যে উনি মামুনুল হকের সাহেবের সম্পর্কে বলতে যে উনি বলছিলেন আর কি। তো আমরাও কিন্তু দেখতেছি এগুলি হয়, মানুষও ধীরে ধীরে বিশ্বাস করতেছে ওনাদের মধ্যে এগুলি হয়। যদি ওনাদের মধ্যে এগুলি হয়, এটা কিন্তু আমরা জাতি হিসাবে, মানে আমরা বাঙালি জাতি হিসাবে, আমাদের সমাজে এগুলো হয় না। আমাদের সমাজে হয় না বলে এগুলিকে আমরা অসামাজিক কর্মকলাপ বলি, তাই না? এখন ওখানে একজন বলছে বিষয়টা অসামাজিক কিন্তু অনৈতিক না, কত বড় স্টুপিড। হ্যাঁ, ওটা আবার জামাতে জাস্টিফাই করতেছে। আরেকজন এমপি বলছে, কিন্তু হ্যাঁ, আরেকজন এমপি বলছে, মানে আপনি চিন্তা করতে পারেন, বলছে বিষয়টা অসামাজিক কিন্তু অনৈতিক না। গুড, যদি ওনারটা হয়, আমি ধরলাম ওনার কথাই সত্য, উনি ওনার বিশ্বাস থেকে বলছেন যে অনৈতিক না কিন্তু অসামাজিক। এইটা যদি কেউ আমাদের endorse করে, সমাজে, আমাদের সমাজে অসামাজিকটাই হলো ইম্পর্টেন্ট, অসামাজিকটাই অনৈতিক। আমাদের সমাজে অসামাজিক, আপনি নৈতিক কাজ করলেন কিন্তু অসামাজিক করলেন, কিন্তু এর পাবলিক নিবে না। অসংখ্য ধন্যবাদ রেজাউল করিম। রনি, আপনি যদি নৈতিক স্খলনের কারণেই কিন্তু দল থেকে বহিষ্কার করেছে, এখন দল থেকে বহিষ্কার করেছে কিন্তু তার সংসদ সদস্য পদ বাতিলের জন্য এখানে যে বিধান আছে 2 বছরের আপনার ফৌজদারি অপরাধে সাজাপ্রাপ্ত হইতে হয়। যেহেতু এইটা দেখেন, এই ঘটনাটাকে এই যে জামাতের লোক যে ন্যারেটিভ তৈরি করতেছে, দেখেন এখন পর্যন্ত জামাতের বুদ্ধিজীবীরা যাদেরকে ইয়ানতের টাকা দিয়ে জামাত পালে পুষে, হ্যাঁ, এবং নিরপেক্ষভাবে তারা সবসময় ভূমিকা পালন করে, তাদের মুখ চুপ আজকে, একটা লোকও কিন্তু আগে আসতেছে না কথা বলার জন্য। আমি বরং স্বাগত জানিয়েছি তারা যে বহিষ্কার করেছে, জামাত যে বহিষ্কার করেছে, শেষ পর্যন্ত নানা রকম ন্যারেটিভ তৈরি করে দেখতেছে শাক দিয়ে মাছ ঢাকা যাচ্ছে না, শেষ পর্যন্ত মাছ উদাম হয়ে গেছে। তো পরে এইটাকে আমরা স্বাগত জানিয়েছি এবং ওয়েলকাম করেছি, বলছে ভালো সিদ্ধান্ত নিয়েছে, হ্যাঁ, যেটা সে ভালো করেছে সেটার প্রশংসা আমরা করেছি। তো এখন সেটা আবার তারা কাটপিস ভিডিও করে প্রচার করছে, কিন্তু তাদের এই যে এত এত পালিত নিরপেক্ষ বুদ্ধিজীবী এগুলি কোথায়? তারপরে তারা বেশিরভাগই গুপ্ত অবস্থা থেকে গণঅভ্যুত্থানের পরে আবির্ভূত হয়েছে, বেশিরভাগই। আর যেগুলো ছিল 2-4টা, হ্যাঁ, সেগুলো আপনার নানাভাবে, হ্যাঁ, আরামে এসে আগের থেকে এস্টাবলিশমেন্টের পার্ট আকারে ছিল, এখনো বিদেশেই আছে বড় অংশ। তো ফলে এইরকম একটা দল, যার বুদ্ধিজীবী শ্রেণীরা, যারা তাদের মতামত উৎপাদন করে, তারাও শুধু সুসময়ে তার পক্ষে দাঁড়ায়, দুঃসময়ে কিন্তু আপনি কাউরে দেখবেন না। দুঃসময়ে আসতেছে কি, এই যে ফেসলেস কতগুলো বট আইডি, বট বুদ্ধিজীবী, বট সেলিব্রিটি, রোবোটিক সেলিব্রিটি, কিন্তু রিয়েলি তাদের যে এত এত নিরপেক্ষ বুদ্ধিজীবী যারা বিভিন্ন রকম টক শোতে এসে আমাদের সাথে, হ্যাঁ, তর্ক করে, বেয়াদবি করে এবং ভুয়া ন্যারেটিভ ছড়ায়, হ্যাঁ, ট্রু ফ্যাক্টের এগেনিস্টে, তাদের কারো কিন্তু দেখা যাচ্ছে না। নৈতিক স্খলন, হ্যাঁ, এবং নৈতিক স্খলনের ব্যাপারটা এখানে চাকরি প্রার্থী ছিলেন ওই ভিকটিম নারী, তাকে ভিকটিমই বলতে হবে, কারণ উনি যে ভিকটিম এটা ক্লেম করার অবস্থা ওনার নাই, এতটাই ভিকটিম। তার বাবা পর্যন্ত সাফাই যাচ্ছে, তার স্ত্রীকে দিয়ে মিথ্যা বক্তব্য দেওয়ানো হচ্ছে, মানে প্রথম স্ত্রীকে দিয়ে, ভদ্রমহিলাকে দিয়ে। তো ফলে এইটা যদি আমি ধৈর্য নিলাম, পৃথিবীতে প্রেম এবং যুদ্ধে, হ্যাঁ, ন্যায় অন্যায় ধরতে হয় না, ধৈর্য নিলাম এই কথা, তো এটা তো প্রেম এবং প্রেমে কোনো বয়স মানে না। হ্যাঁ, তো আপনার ঠিক আছে, মিয়া কি বলেন, কাজী, তো এখানে মিয়া বিবি রাজির ঘটনাও তো ঘটে নেই, এবং একজন বয়স্ক প্রচন্ড বয়োবৃদ্ধ লোকের সাথে একজন তরুণী মেয়ের প্রেম হইতে পারে, প্রেমের ক্ষেত্রে হইতে পারে সেটা, কিন্তু এই ক্ষেত্রে তো সেটা না। এই ক্ষেত্রে তো এই জায়গায় মানে প্রেমের কলেও তো আপনি ফাইসা যাচ্ছেন না, এটা প্রেমের কলও না, কারণ আপনি একটা অসহায় নারী আপনার কাছে চাকরির জন্য গেছে,
আর আপনি ভোগ করে সেটার ফেলছেন। সুযোগ, সেইটার আপনি সুযোগ নিয়েছেন। জি। এইটা ডেফিনেটলি মানে আর জামাত জামাতের মোরালিটি আপনি যে প্রশ্ন করলেন, প্রেস রিলিজেই তারা স্পষ্ট করেছে নৈতিক স্খলন। হ্যাঁ, আর নৈতিক স্থলনের মাত্রাটা, মানদণ্ডটা, এইটা একটা লম্বা ডিবেটেবল ইস্যু। আমরা শোর শেষের দিকে আসি। একদম শেষের জামাতের দিকে। রাজনীতিটাই হলো, এটাকে আমি বলি স্লেভ মোরালিটি, যেটাকে বলে দাস্য নৈতিকতা। মানে এটাকে আবার বলি, অন্যভাবে বলা যায় যে মোরালিটি উইদাউট প্রিন্সিপাল। তার কোনো প্রিন্সিপাল নাই মোরালিটির ক্ষেত্রে। জি। হ্যাঁ, প্রিন্সিপাল নাই, সে ছলে বলে কৌশলে নিজে দখল করলে মনে করে এটা ঠিক আছে, কিন্তু আপনি দখল করলে আপনি দখলবাজ, চাঁদাবাজ, কিন্তু সে করলে ভালো, কারণ সে মনে করে সে একটা সুপ্রিম অথরিটি, সে সুপ্রিম ট্রুথটা সে ধারণ করে। ফলে এই ধরনের ঘটনা যখন আসে, কি আপনি ওইটা বলতে চান কৃষ্ণ করলে লীলা খেলা, আপনি আমি করলে এবং এই ধরনের ঘটনা গুরুকে, গুরু হলো ফরাদ মজার, অর্চনা রানীর কেস থেকে। ফরাদ মজার তাদের তাত্ত্বিক গুরু, বলে তাত্ত্বিক গুরু যেদিকে যাবে কর্মীরা সেদিকে যাবে। এটা অসংখ্য স্বাভাবিক। ধন্যবাদ। মাসুদ কামাল, নৈতিক স্খলন, তার সংসদ সদস্য পদ। তার সংসদ সদস্যপদ চলে যাবে। আমি কারণটা বলি আপনাকে, আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, তাহলে আপনার এটা খেয়াল করতে পারবেন। 1996 সালে 1996 সালে বিএনপি থেকে দুইজন লোক ইলেক্টেড হয়েছিল, স্বপন এবং স্বপন এবং আলাউদ্দিন সাহেব। হ্যাঁ। আলাউদ্দিন সাহেব রাজশাহীতে, স্বপন সিরাজগঞ্জে। দুজনে বিএনপি থেকে ইলেক্টেড হওয়ার পরে যেহেতু ক্ষমতায় আসলো আওয়ামী লীগ, তখন তারা তো বিরোধী দল হয়ে গেল। এখন তারা আওয়ামী লীগে জয়েন করলো। আওয়ামী লীগে জয়েন করলো না, তারা আওয়ামী লীগের ক্যাবিনেটে জয়েন করলো। রাইট। স্বপনকে বানালো উপমন্ত্রী, আলাউদ্দিন সাহেব খুব সম্ভবত প্রতিমন্ত্রী বানাইলো। এটা বানানোর ফলে তারা এখন বিএনপি বললো যে ওরা তো আমার এমপি, আমার এমপিকে আপনি কেন নিলেন, আপনার মন্ত্রিসভা কি হয়ে গেল? তখন আওয়ামী লীগ অজুহাত দিল যে আমরা একটা ঐক্যমত্যের সরকার করছি, সেই জন্য তাদের নিছি। তখন বিএনপি ওই দুজনকে দল থেকে বহিষ্কার করে দিল। বিএনপি স্বপন এবং ইয়েকে বহিষ্কার করে দিল, এই আলাউদ্দিনকে যখন বহিষ্কার করে দিল, তখন কিন্তু আপনার নির্বাচন কমিশন ওই আসনটাকে, ওই দুইটা আসনকে শূন্য ঘোষণা করলো। কিন্তু এবার নির্বাচন কমিশন মাসুদ বলছেন, হ্যাঁ, আমি বলি আপনাকে, উপনির্বাচন হলো। উপনির্বাচনে আলাউদ্দিন সাহেব ঠিকই জিতলো, জিতে সে আওয়ামী লীগের এমপি হলো। আওয়ামী লীগ থেকে স্বপন সাহেব কিন্তু হারিয়ে গেল ইলেকশনে, এবং স্বপন সাহেব এমপিত্ব গেল, মন্ত্রিত্ব গেল। এখন প্রশ্ন হলো, এই উদাহরণটা হলো, যদি দল তাকে বহিষ্কার করে দেয়, তখন তার সংসদ সদস্যপদ আলটিমেটলি থাকে না। এক্সাম্পল একদম চমৎকার একটা example। স্পিকারের মতামতের বিষয়। তখন কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। একটা বিষয় তো পরিষ্কার, রনিও বলতে পারেন যে নৈতিক স্খলন হইলে, নৈতিক স্খলন যখন প্রমাণিত হয়, তখন মন্ত্রিত্ব থাকতে পারে না। ওটা হয় না। নৈতিক স্খলনের লোক জানেন আপনার মামলায় 2 বছরের সাজা হইতে হবে ভাই। ওইটা এখানে এটা এখন এটা কামাল ভাই যেটা দিল উদাহরণটা, আর এইখানের যে কেসটা, এটা এক না কিন্তু। কারণ এখানে হলো আপনার নৈতিক স্থলন যে হয়েছে, সেটা আপনি বলে তার দল থেকে অপসারণ করলেন, কিন্তু সংসদ সদস্য হিসাবে তাকে অপসারণ করার জন্য তাকে লিগেলি তাকে তো অ্যাকিউজড হইতে হবে। লিগেলি তো ওই মেয়েটা যদি মামলা করতো, তাহলে এটা হইতো। যেহেতু এখানে মামলা হচ্ছে না বা লিগেলি অ্যাকিউজ করা হচ্ছে না, ফলে এখানে নির্বাচন কমিশন বা স্পিকার, নির্বাচন কমিশন তাকিয়ে আছে সংসদের দিকে, স্পিকার কি মতামত পাঠান। স্পিকারের কাছে যদি অভিযোগ না আসে অ্যাকর্ডিং টু ল, এখনো পর্যন্ত যে আইন আছে, এখনো নির্বাচন কমিশনের যে ল আছে, এখনো পর্যন্ত তার সংসদের পদ যাওয়ার ব্যাপারে মানে কোন রকম কোনো অ্যাকশন নেওয়ার সুযোগ আমার মনে যাবে। যদি অ্যাকশন, ফার্দার অ্যাকশন আপনি ইনিশিয়েট করেন, তখন যাবে। কিন্তু এখনো পর্যন্ত যে কন্ডিশন, এই লতে যাওয়ার কোনো সুযোগ নেই। আমি বললাম তো, আমি যে एग्जांपलটা দিলাম, এই একই জিনিস। দল তাকে বহিষ্কার আপনি মনে করছেন যাবে, আপনি মনে করছেন যাবে। আর এখনো পর্যন্ত যে ল, যেহেতু ওইটা আপনার অন্যরা আওয়ামী লীগে জয়েন করে ফেলছিল, এবং ওইটা একটা আপনার ওইটার লিগ্যাল ফ্লোর ক্রসিং, অসংখ্য ওইটা আইনে ছিল। কিন্তু এখনকার যে আইনটা দেখাচ্ছে নির্বাচন কমিশন, এবং সেই নির্বাচন কমিশনের আইনই বলতেছে যে এখন এটা সুযোগ নাই তাকে। অসংখ্য ধন্যবাদ রেজাউল করিম।